আচ্ছা, তাহলে আচ্ছা দেখো, আচ্ছা তাহলে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি বলতে আমরা কি বুঝি? যে এখানে যেটা হয় যে মানে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে মানে যেমন তোমরা এখন আসলে বাকি পার্টটা পড়োনি বা হয়তো কিছু শুনে থাকবে যে যেমন আমরা বলি না যে রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা তোমার আইআর স্পেকট্রোস্কোপিতে বলি না যে আ যেকোনো মলিকুল মাইক্রোওয়েভ মানে রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে অ্যাক্টিভেট হবে না। হ্যাঁ? তাদের পার্মানেন্ট আরকি ডাইপোল মোমেন্ট থাকতে হবে বা রামানেও হ্যাঁ? যে কিছু পড়া হয় না যে তাদের একটা পিরিয়ডিক চেঞ্জ অফ পোলারাইজিবিলিটি থাকতে হবে। তবে গিয়ে সেটা রামান অ্যাক্টিভ হবে। এই কথাবার্তাগুলো বলা হয়। ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে সেরকম কোনো ব্যাপার নেই। যেকোনো মলিকুলই ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে অ্যাক্টিভ। মানে এর কিছু সিলেকশন রুল আছে বাট কোনো ক্রাইটেরিয়া নেই যে এই মলিকুলটা পার্টিকুলারলি অ্যাকসেপ্ট মানে আরকি লাইট অ্যাবজর্ব করবে বা অন্য একটা মলিকুল লাইট অ্যাবজর্ব করবে না সেরকম কোনো ব্যাপার নেই। যেকোনো মলিকুলই ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে অ্যাক্টিভ। আচ্ছা। এবারে ব্যাপারটা কি হচ্ছে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি মানে একটা সিস্টেম আছে বা একটা মলিকুল আছে। একটা মলিকুল কেন? মানে ধরো একটা সিস্টেম আছে। সেটা একটা মলিকুলও হতে পারে, একটা লার্জ সিস্টেম যেটা কম কম কনসিস্ট অফ লট অফ মলিকুলস ও হতে পারে। তো সেখানে কি করা হচ্ছে? সেখানে লাইট ফেলা হয়। আচ্ছা সেই মলিকুল আর লাইটটার মধ্যে একটা টু বডি কলিশন হয় এবং তার ফলে সেই মলিকুলের যে ইলেকট্রনটা এবং সেইরকম রেঞ্জের লাইটই ফেলা হয় যেটাকে বলা হয় যেটা বেসিক্যালি ইউভি ভিজিবল রেঞ্জের লাইট। মানে রামান স্পেকট্রোস্কোপিতেও আমরা ইউভি ভিজিবল রেঞ্জের লাইট ইউজ করি। ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতেও ইউভি ভিজিবল রেঞ্জের লাইট যেটা মোটামুটি 200 থেকে 400 ন্যানোমিটার এই রেঞ্জের লাইটকে দেওয়া হয়। এই লাইট দেওয়া হলে এই লাইটের সাথে মলিকুলের একটা টু বডি কলিশন হয়। কলিশন হওয়ার ফলে কিছু মলিকুল হয়, কিছু মলিকুল এক্সাইটেড হয়। কথাটার মানে কি? মানে এটা সেই রেঞ্জের লাইটই আ মা কোথায় গেল? আচ্ছা, সেই রেঞ্জের লাইটই ইয়ে করা মানে আ ইউজ করা হয়, যে রেঞ্জের লাইট পাঠালে মলিকুলের ইলেকট্রনগুলো এক্সাইটেড হতে পারে। মানে ইলেকট্রনগুলো একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে যেতে পারে। এবার আমরা ভালো করে আজকে বলব যে এনার্জি লেভেল বা এনার্জি স্টেট এগুলো কি? কি এনার্জি লেভেল এবং এনার্জি স্টেটের মধ্যে ডিফারেন্স কি? কাকে আমরা এনার্জি লেভেল বলি এবং কোনগুলো এনার্জি স্টেট? তো ইলেকট্রন জেনারেলি থাকে এনার্জি লেভেলে। তো ইলেকট্রন যে সেই ইনভিজিবল লাইটের আলো দেয়া হলে মানে আলো মানে ফেলা হলে মলিকুলের ইলেকট্রনগুলো একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে যায়। আচ্ছা এবার কোন ইলেকট্রনগুলো যায়? জেনারেলি ভ্যালেন্স ইলেকট্রনগুলোকেই এক্সাইট করা হয়। কখনো কোর ইলেকট্রনগুলো এক্সাইট হয় না। ভ্যালেন্স ইলেকট্রনগুলোকেই এক্সাইট করা হয়। এবার সেটা কোন লেভেলে মানে কোন এনার্জি লেভেল থেকে কোন এনার্জি লেভেলে যেতে পারে তার উপর ডিপেন্ড করে এক্সাইটেড স্টেট ডিটারমাইন করা হয় এবং এটসেট্রা, এটসেট্রা এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো তাহলে কি হচ্ছে ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে যে ধরো আমাদের কাছে এরকম একটা মলিকুল আছে M একটা এবং এটাকে আমি বলছি যে any molecule is in the ground state. মানে গ্রাউন্ড স্টেট মানে একদম একটা স্টেবল মানে গ্রাউন্ড স্টেট বা বলতে পারি গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট। ধর আমি এটা বলছি the molecule is in the is in the electronically ground state. এবার ইলেকট্রনিক্যালি গ্রাউন্ড স্টেট মানে কি? মানে ব্যাপারটা হচ্ছে এটা একদম সবথেকে স্টেবল ইকুইলিব্রিয়াম সিচুয়েশন এ আছে যেখানে মানে কোনো রকম আনস্টেবিলিটি নেই, একদম চুপ করে বসে আছে। এবার আরো ভালো করে বলতে গেলে কি সেগুলো আসবো যে ইলেকট্রনিক্যালি গ্রাউন্ড স্টেট মানে কি বলছি এমনি তোমরা জানো। যেমন বলা হয় না যে কার্বনের গ্রাউন্ড স্টেট মানে যদি একটা অ্যাটমের ক্ষেত্রে বলি, বলা হয় না কার্বনের গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন লেখো। তাহলে আমরা তখন লিখি 1:2:2 2p2 এইভাবে লিখি না? তো সেটা হচ্ছে গিয়ে ওর গ্রাউন্ড স্টেট। কার্বন অ্যাটমের জন্য ইলেকট্রনিক্যালি গ্রাউন্ড স্টেট। তেমন একটা মলিকুলও সেরকম একটা ইলেকট্রনিক্যালি গ্রাউন্ড স্টেটে আছে। এইবার এখানে একটা লাইট পাঠানো হলো ধরো hυ এবং এইটা হচ্ছে দিস
must be in the range of UV visible রিজিয়ান, এবং যেটা হচ্ছে বেসিক্যালি ওই 200 থেকে 800 ন্যানোমিটার হওয়া উচিত ল্যামডাটা। ঠিক আছে? এটা হলো। এবার এখান থেকে এটা কি হবে, এটা যদি হয় এই মলিকুলটা এক্সাইটেড হবে, মানে এই মলিকুলটাই এক্সাইটেড স্টেটে যাবে। এক্সাইটেড স্টেটে যাবে মানে বেসিক্যালি একটা ইলেকট্রন তার এনার্জি লেভেল, গ্রাউন্ড এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে যাবে। তো তাহলে এবার সেটা নিয়ে এইটা, সেখান থেকে এটাকে এক্সাইটেড স্টেটে গেল, আমি সেটা আরো এটা এইটা ধরো আমি এখানে বলছি এই এক্সাইটেড স্টেটের লেভেলটাকে আমি এম স্টার দিয়ে বলছি। তাহলে এটা কি হলো যে, এবং এই যে এই প্রসেসটাকে বলা হয়, এটা হচ্ছে লাইট অ্যাবজর্বিং প্রসেস। এটা হচ্ছে লাইট অ্যাবজর্বিং প্রসেস, মানে লাইট অ্যাবজর্ব করার পর যেটা হলো এইটা। এবং এই এম স্টারটা হচ্ছে মলিকুল ইন দ্য ইলেকট্রনিক্যালি এক্সাইটেড স্টেট। ইলেকট্রনিক্যালি এক্সাইটেড স্টেট এইটা। আচ্ছা, এবার এক্সাইটেড স্টেটে যাওয়ার পর ও কি করবে? এক্সাইটেড স্টেটে যাওয়ার পর দুরকম জিনিস হতে পারে। একটা হচ্ছে হয়তো এক্সাইটেড স্টেটে মানে যে কোনো সিস্টেমই তো কি হতে চায়, সে তো স্টেবল হতে চায়, মানে লোয়ার এনার্জিতে আসতে চায়। আচ্ছা, এবার এক্সাইটেড স্টেটে যাওয়ার পর সে যদি আরো কোনো সলভেন্ট মলিকুল পায় তার সাথে রিঅ্যাকশন করে কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে পারে। অথবা আরেকটা হতে পারে যে ওই যেহেতু যে আমাদের কেমিস্ট্রিতে আমরা কি জানি যে মলিকুল যে কোনো সিস্টেম সবসময় লোয়ার এনার্জিতে আসতে চায়, মানে সবসময় স্টেবল সিচুয়েশনে আসতে চায়। এবার এখানে অলরেডি হায়ার এনার্জি হয়ে গেছে, তাহলে একটা করতে পারে যে এখান থেকে যদি কোনো সলভেন্ট মলিকুল বা আদার কোনো রিঅ্যাক্ট্যান্ট মলিকুল যদি পাই, যেটাকে আমি ধরো +8 দিয়ে লিখছি, তাহলে সেখান থেকে প্রোডাক্ট তৈরি করতে পারে। তাহলে সেখান থেকে প্রোডাক্ট তৈরি করতে পারে। এটাকে অনেক সময় ফটো প্রোডাক্টও বলা হয়। এটা হচ্ছে কি ফটোকেমিক্যাল রিঅ্যাকশন, এই প্রসেসটাকে বলা হয়, বা ফটোকেমিক্যাল প্রসেস। এইটা একটা হতে পারে। আরেকটা হতে পারে এই এম স্টার থেকে এটা ডিঅ্যাক্টিভেট করে বা ডিকে করে আবার গ্রাউন্ড স্টেটে ফিরে আসতে পারে। এবার এই ডিঅ্যাক্টিভেট প্রসেস বা ডিকে প্রসেসটা কি, সেটা আবার অনেক রকমের হতে পারে। ডিঅ্যাক্টিভেট বা ডিকে প্রসেস এইটাকে বলা হয় ফটোফিজিক্যাল প্রসেসেস, এই প্রসেসগুলোকে বলা হয়। তাহলে এখান থেকে ডিকে ডিঅ্যাক্টিভেট করে ডিঅ্যাক্টিভেশন প্রসেস যেটাকে বলা হয় হচ্ছে বেসিক্যালি ফটোফিজিক্যাল প্রসেস। এইটা সেটা করে এটা এরকম দুরকমভাবে ডিঅ্যাক্টিভেট হতে পারে, দুরকমভাবে ডিঅ্যাক্টিভেট হতে পারে। একটা হচ্ছে ও এম স্টারটা এম এ ফিরে আসলো, তার সাথে যে ফোটনটা বা যে লাইটটা অ্যাবজর্ব করেছিল সেই লাইটটা ছেড়ে দিল। আচ্ছা, এবার সেই লাইটটাই ছেড়ে দেবে না, মানে এটাকে এরকমভাবে বলতে পারি যে একটা যে ফ্রিকোয়েন্সির লাইট অ্যাবজর্ব করেছিল তার থেকে কম ফ্রিকোয়েন্সির লাইট ছেড়ে দেবে। কেন কম ফ্রিকোয়েন্সির লাইট ছাড়বে, কেন সেই ফ্রিকোয়েন্সি লাইট ছাড়বে না, সেসব ডিটেলিংয়ে আমরা যাব পরের দিন। তাহলে একটা হতে পারে যে ও ডিঅ্যাক্টিভেট করছে বাই এমিটিং লাইট অফ ফ্রিকোয়েন্সি, ধরো আমি বলছি এইচ নিউ প্রাইম, এইটা একটা হতে পারে। অথবা that molecule getting deactivated by emitting হিট ছেড়ে দিয়ে ডিঅ্যাক্টিভেট হচ্ছে টু দ্য গ্রাউন্ড স্টেট, এটা হতে পারে। এই যদি এই লাইট ছেড়ে দিয়ে গ্রাউন্ড স্টেটে ফিরে আসে, এটাকে বলে রেডিয়েটিভ প্রসেস বা রেডিয়েটিভ ডিকে। কি হলো, রেডিয়েটিভ, হ্যাঁ রেডিয়েটিভ প্রসেস বা রেডিয়েটিভ ডিকে। আর যদি হিট ছেড়ে দিয়ে আসে এটাকে বলা হয় নন রেডিয়েটিভ প্রসেস বা নন রেডিয়েটিভ ডিকে বা নন রেডিয়েটিভ ডিকে প্রসেস, এটা।
আচ্ছা, এই রেডিয়েটিভ প্রসেসের কি কি এক্সাম্পল আছে? যেমন হচ্ছে ফ্লোরোসেন্স, তারপরে ফসফরাসেন্স, ফ্লোরোসেন্স, ফসফরাসেন্স এটসেট্রা। আর নন রেডিয়েটিভ প্রসেস কি? নন রেডিয়েটিভ প্রসেস যেমন হচ্ছে ইন্টারনাল কনভার্সন, তারপরে ইন্টারসিস্টেম ক্রসিং, এটসেট্রা। আরও অনেক কিছু হয় এটসেট্রা। এইটা ঠিক আছে। তাহলে এই হচ্ছে বেসিক পিকচার। একটা মলিকুল যদি লাইট অ্যাবজর্ব করে, লাইট মানে বেসিক্যালি ফোটন পাঠানো হচ্ছে, ফোটনের সাথে মলিকুলটা টু বডি কলিশন হয়, তার ফলে কি হয়? তার ফলে একটা ইলেকট্রন একটা এনার্জি লেভেল থেকে আর একটা এনার্জি লেভেলে যায়, যেটাকে আমরা বলি দ্য মলিকুল গেটস এক্সাইটেড টু দ্য এক্সাইটেড স্টেট। এবং এক্সাইটেড স্টেটে এবার মলিকুলটা কি করতে পারে? এক্সাইটেড স্টেটে মলিকুল যদি আদার কোনো সলভেন্ট রিয়াক্ট্যান্ট বা আদার কোনো রিয়াক্ট্যান্ট মলিকুল পায়, তাহলে সেক্ষেত্রে তার সাথে রিয়াকশন করে প্রোডাক্ট তৈরি করতে পারে, অথবা কিছু মলিকুল ডিঅ্যাক্টিভেট হতে পারে টু দ্য গ্রাউন্ড স্টেট। এবার এই ডিঅ্যাক্টিভেশন প্রসেস বা ফটোফিজিক্যাল প্রসেসটা দুরকম হতে পারে। দ্য মলিকুলটা ডিঅ্যাক্টিভেট হতে পারে টু দ্য গ্রাউন্ড স্টেট বাই এমিটিং লাইট অফ আদার ফ্রিকোয়েন্সি। অবশ্যই সেই ফ্রিকোয়েন্সিটা কম হবে দ্যান দ্য অ্যাবজর্পশন ফ্রিকোয়েন্সি আর কি। আর অথবা দ্য মলিকুল ক্যান গেট ডিঅ্যাক্টিভেট টু দ্য গ্রাউন্ড স্টেট বাই এমিটিং হিট। যদি মানে লাইট ছেড়ে গ্রাউন্ড স্টেটে ফিরে আসে, তাহলে সেটাকে রেডিয়েটিভ প্রসেস বলে, কারণ সেখানে রেডিয়েশন ছাড়ছে, তাই রেডিয়েটিভ প্রসেস। আর যদি হিট ছাড়ার মাধ্যমে গ্রাউন্ড স্টেটে ফিরে আসে, তাহলে সেটাকে নন রেডিয়েটিভ প্রসেস বা নন রেডিয়েটিভ ডিকে প্রসেস বলে। এটা ম্যাম বলছি সবসময় কি টু বডি কলিশনই হতে হবে ইলেকট্রনটাকে এক্সাইট করার জন্য? হ্যাঁ, টু বডি কলিশনই তো হবে, কারণ টু বডি কলিশনটাই হচ্ছে মোর প্রবাবেল। থ্রি বডি কলিশন তো প্রবাবেল নয়। ঠিক আছে? এইটা সবসময় টু বডি কলিশনই হবে। মানে হ্যাঁ, মানে এইটা তুমি খুব ভালো প্রশ্ন করেছো। এটা যখন ওই ইলেকট্রন স্পেকট্রোস্কোপি মানে মলিকুলার স্পেকট্রোস্কোপি পড়া হবে বা কিছু, এখানে একটা তোমার ওটাকে বলা হয় হচ্ছে গিয়ে স্টার্ক আইনস্টাইনস ল বলে একটা ল আছে, যে লটা বলে একটা মলিকুল অ্যাট এ টাইমে একটা ফোটনই অ্যাবজর্ব করবে। বুঝেছো? সেই জন্য মানে টু বডি বলতে এখানে মলিকিউলের আর একটা ফোটন বোঝাচ্ছে? মানে লাইটের একটা ফোটন আর হ্যাঁ হ্যাঁ, লাইটের একটা ফোটন আর একটা মলিকিউলকে দুটো বডি হিসেবে ধরা হয়। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি, ইয়েস। এটা ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার তাহলে আমরা এই পরের জিনিসগুলো নিয়ে ফটোকেমিক্যাল প্রসেস এবং ফটোফিজিক্যাল প্রসেস নিয়ে পরে পড়ব। এখন আমরা মেইনলি যেটাতে মানে যেটাতে কনসেনট্রেট করি, সেটা হচ্ছে এই অ্যাবজর্পশন। যে অ্যাবজর্পশনটা যতটা ইজিলি বলছি, এটা ততটা ইজি তো নয়। অ্যাবজর্পশনটার কি ব্যাপার হয়, কিসের ওপর বেস করে মলিকুল অ্যাবজর্ব করে, মানে কিসের ওপর বেস করে অ্যাবজর্ব করে না, যে কোনো মলিকুল অ্যাবজর্ব করে, কিন্তু অ্যাবজর্পশনটা কি করে বাড়ানো যায়, বা এই যে অ্যাবজর্পশন করে তার সেটাকে আমরা এক্সপেরিমেন্টালি কিভাবে মেজার করি, বা মলিকুলের কি চেঞ্জ করলে কিভাবে অ্যাবজর্পশন ভ্যারি করতে পারে, সেই পার্টটাকে ভালো করে বুঝে নিই। সেইটা আগে ভালো করে, মানে লাইট অ্যাবজর্বিং প্রসেসটা ভালো করে বুঝি, তারপরে এমিশন প্রসেসটা আমরা পরের দিন থেকে বুঝবো। তাহলে আজকে এখন যাচ্ছি লাইট অ্যাবজর্বিং প্রসেস। এটা আচ্ছা, এইটা আচ্ছা, খেয়েছি। হ্যাঁ, এইটা আচ্ছা, তাহলে এইটা বেসিক্যালি আমরা যেটা পড়ি এটার জন্য ল্যাম্বার্ট বিয়ার্স ল। ল্যাম্বার্ট বিয়ার্স ল, ল্যাম্বার্ট বিয়ার্স ল ব্যাপারটা কি? ব্যাপারটা ধরো তোমার কাছে একটা টিউব আছে, মানে এইটা হচ্ছে তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে, আমি জানি না তোমরা বিএসসিতে মনে আমরা করি না, এটা মানে এমএসসিতে করা হয়, তখন দেখবে যে এরকম একটা টিউব থাকে। মানে ধরো এরকম একটা টিউব আছে,
মানে এই যে লাইট অ্যাবজর্বিং প্রসেস বা এই যে এক্সপেরিমেন্টটা হয়, তো একটা স্পেকট্রোফটোমিটার বলে একটা এক্সপেরিমেন্টাল সেট আপ হয়, সেখানে হয়। সেটার মধ্যে এরকম একটা টিউব বসানো হয়, এরকম ছোটো মতো টিউব থাকে যার মধ্যে স্যাম্পেলটাকে পাঠানো হয়। স্যাম্পেল মানে কি? স্যাম্পেল মানে ওই লাইট অ্যাবজর্বিং স্পিসিসটা। মানে ধরো তুমি কোনো একটা পার্টিকুলার মলিকুলের তুমি ল্যামডা বার করতে চাও, সে কোন ওয়েভলেন্থে লাইট অ্যাবজর্ব করে সেটা বুঝতে চাও, তাহলে সেই মলিকুলের একটা সলিউশন তৈরি করতে হবে। সলিউশন তৈরি করতে হবে মানে কি? মানে মলিকুল, ধরো জলের সাথে তুমি তার সলিউশন তৈরি করলে, জল তো কিছু অ্যাবজর্ব করে না, পুরোটাই ট্রান্সমিট করে দেয়। তাহলে ওই মলিকুলটাই ওখানে লাইট অ্যাবজর্বিং স্পিসিস। বা এমন কারোর সাথে তুমি সলিউশন তৈরি করলে উইচ ইজ নট আ লাইট অ্যাবজর্বিং স্পিসিস, মানে পুরোটাই ট্রান্সমিট করে দেয় আর কি। সেরকম কারোর সাথে ধরো মানে সলিউশন তৈরি করলে যেখানে ওই পার্টিকুলার স্যাম্পেলটাই শুধুমাত্র লাইটটা অ্যাবজর্ব করে, এবং এবং এরকম ইনভিজিবল রেঞ্জের লাইট পাঠানো হয়। তারপরে তাহলে সেখান থেকে বোঝা যায় যে ওই পার্টিকুলার মলিকুলটা কোন লেন্থে লাইট অ্যাবজর্ব করছে। তাহলে এটা এরকম একটা টিউব মতো থাকে। আচ্ছা, তাহলে এবার ধরো সেই টিউবের মধ্যে আমি ওরকম বলছি যে এরকম ভাবে লাইট অ্যাবজর্বিং স্পিসিসটা রেখেছি। এইটা তো, তাহলে দ্য স্যাম্পল contains a homogeneous solution of a light absorbing species with concentration C, যার কনসেন্ট্রেশনটা C। এবং আমি বলছি যে এই যে টিউবটা, এর যে পাথ লেন্থ এটা হচ্ছে L, মানে লেন্থ অফ দ্য টিউব হচ্ছে L। তাহলে অ্যান্ড দ্য পাথ লেন্থ অফ দ্য টিউব সেটা হচ্ছে L। ঠিক আছে এইটা। আচ্ছা, এবার তাহলে আমি এখানে আই ইন্টেন্সিটি লাইট পাঠাচ্ছি। এখানে আমি ধরো এরকম একটা উইড কনসিডার করছি, মানে এটা একটা উইড মতো ছিল, আমি এখানে আর একটা উইড কনসিডার করছি, এবং এইটাকে আমি বলছি ডিএল। এইটা এখানে আর একটা উইড কনসিডার করছি, এটাকেও আমি বলছি ডিএল। এটা ধরো বলছি, ঠিক আছে। এবার এখানে আমি বলছি যে এইটা তো আমার আই ফ্রিকোয়েন্সি, আই ইন্টেন্সিটি লাইট পাঠিয়েছি। আচ্ছা, এবার এই উইডটার মধ্যে দিয়ে এটা গেল, গিয়ে কিছুটা তো মানে ট্রান্সমিট হবে, পুরোটা তো মানে আইটা পাঠিয়েছি, আই তো ট্রান্সমিট হবে না, কারণ এর মধ্যে তো কিছুটা আমার স্যাম্পেল আছে, সে তো কিছুটা অ্যাবজর্ব করলো। তাহলে ধরো এইখানে যে পরিমাণ লাইটটা যাচ্ছে তার ইন্টেন্সিটি হচ্ছে, আমি এখানে লিখছি, তার ইন্টেন্সিটি হচ্ছে আই প্লাস ডিআই, যেখানে ডিআইটা অবশ্যই নেগেটিভ। ঠিক আছে, এটা আমি বলছি। তাহলে এই যে কতটা ইন্টেন্সিটি লস্ট হলো সেটাই ওই স্যাম্পেলটা অ্যাবজর্ব করেছে, যতটা ইন্টেন্সিটি লস্ট হলো সেটাই ওই স্যাম্পেলটা অ্যাবজর্ব করেছে। এটা বড্ড মোটা হয়ে গেছে। কতটা ইন্টেন্সিটি লস্ট হলো সেটাই স্যাম্পেলটা অ্যাবজর্ব করেছে। তাহলে সেই মানে সেই তোমার হচ্ছে ফ্র্যাকশন অফ, আমি যদি এটাকে বলি ফ্র্যাকশন অফ ইন্টেন্সিটি লস্ট, সেটাকে যদি আমি মাইনাস ডিআই বাই আই বলি, এইটা দেখা যায় যে ইজ প্রপোর্শনাল টু ডিএল হয়। এটা ঠিক আছে, দিস ইজ দ্য ল্যাম্বার্টস ল। এইটা ঠিক আছে। এবং এই ল্যাম্বার্টস ল এটা, এবং এটা ভ্যালিড, দিস ইজ ভ্যালিড ফর পিওর light absorbing species
as well as for solution। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এটা ল্যাম্বার্টস ল। আর আবার আবার অ্যান্ড এই মাইনাস ডিআই বাই আই দিস ইজ অলসো প্রপোর্শনাল টু সি, যেখানে সিটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন। এইটা হচ্ছে বিয়ার্স ল, and it is applicable for solution only। এটা তাহলে বাই মানে ল্যাম্বার্ট বিয়ার্স লটা কি হবে তাহলে? বা অনেকে বিয়ার ল্যাম্বার্টস ল বলে, মাইনাস ডিআই বাই আই প্রপোর্শনাল টু ডিএল ইন্টু সি বা সি ইন্টু ডিএল, এটা বলি তো মানে আর কি একটু দেখতে ভালো লাগে, সি ইন্টু ডিএল এইটা। তাহলে অর এটাকে লেখা যায় যে মাইনাস ডিআই বাই আই ইকুয়ালস টু কে সি ইন্টু ডিএল, যেখানে কেটা হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এটা হচ্ছে ল্যাম্বার্ট বিয়ার্স ল, ঠিক আছে? আচ্ছা, এইবার ধরো আমি বলছি যে আমি ধরো আমি বলছি যে এই টিউবটা যেটা ছিল, আমি বলছি যে I0 ইন্টেন্সিটি লাইট পাঠিয়েছি আর I ইন্টেন্সিটি লাইট ট্রান্সমিটেড হয়েছে। এখানে এই সলিউশন বা অ্যাবজর্পশন স্পিসিসটা আছে, যার কনসেন্ট্রেশন C আর লেন্থ হচ্ছে L। ধরো আমি এটা বলছি, তাহলে যেখানে আমি এটা লিখে দিই অবশ্য, I0টা কি? ইন্টেন্সিটি of the incident light, incident light, আর আইটা কি? intensity of transmitted light, এটা। তাহলে আমি এখান থেকে এটাকে কি করতে পারি এবার? ধরো আমি এটা বলছি মাইনাস ডিআই বাই আই ইকুয়ালস টু কে সি ডিএল। যখন আমার লেন্থটা 0 ছিল তখন ইন্টেন্সিটি অফ লাইট ছিল I0, যখন লেন্থটা L হলো তখন ইন্টেন্সিটি অফ দ্য লাইট হচ্ছে I। তাহলে এটা কি হবে? তাহলে এটা হবে ln I বাই I0 হওয়া উচিত, সেটাকে মাইনাস আছে মানে আমি I0 বাই I করে দিলাম, সেটা হবে হচ্ছে K ইন্টু CL। এটা অর এটা অর log টু দ্য বেস 10 I0 বাই I হবে K বাই 2.303 C ইন্টু L or log টু দ্য বেস 10 I0 বাই I হবে হচ্ছে এপসিলন CL। এটা বেসিক্যালি ওয়ান অফ দ্য ফর্ম অফ ল্যাম্বার্ট বিয়ার্স ল, যেখানে এই লগ এইটা যেটা এই যে I0 বাই I এটাকে বলা হয় অ্যাবজর্পশন বা অপটিক্যাল ডেন্সিটি, তাহলে A ইকুয়ালস টু এপসিলন CL। এটা হচ্ছে পপুলার ফর্ম অফ বা ইন্টিগ্রেটেড ফর্ম অফ ল্যাম্বার্ট বিয়ার্স ল। এটা তাহলে দিস ইজ দ্য ইন্টিগ্রেটেড ফর্ম অফ ল্যাম্বার্ট বিয়ার্স ল। এইটা A ইকুয়ালস টু এপসিলন CL, আর এটা কি?
where এই A is equals to log of I0 by I to the base 10, এটাকে বলা হচ্ছে অ্যাবজর্পশন না অ্যাবজর্বেন্স or এটা বি এ হবে, অ্যাবজর্বেন্স or অপটিক্যাল ডেন্সিটি, এইটা। তাহলে কতটা লাইট অ্যাবজর্ব হচ্ছে বাই দ্য মলিকুল সেইটাই এটাকে মেজার করলে বোঝা যায়। হ্যাঁ, আর এই এপসিলনটা কি? এপসিলন হলো হচ্ছে কে বাই 2.303, এটাকে বলা হয় মোলার এক্সটিনশন কোএফিসিয়েন্ট। এটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে কতটা লাইট অ্যাবজর্ব হচ্ছে বা যে অ্যাবজর্পশন স্পেক্ট্রাটা তৈরি হবে তার ইন্টেন্সিটিটা কতটা বেশি হবে, তার পিকটা কতটা মানে হাই পিক হবে বা কতটা ইন্টেন্স পিক হবে অফ দ্যাট স্পেক্ট্রা, সেইটা ডিপেন্ড করে এই এপসিলনের উপর। এই মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে কোন পার্টিকুলার ইলেকট্রনিক অ্যাবজর্পশন কতটা বেশি অ্যাক্টিভ, কতটা ভালো অ্যাবজর্পশন, সেটা ডিপেন্ড করে কিন্তু এই এপসিলনের উপর। মানে যার এপসিলন যত বেশি হবে তার অ্যাবজর্বেন্স তত বেশি হবে। সেসব ডিটেলে আমরা আসবো এক্ষুনি, ঠিক আছে? এইটা আচ্ছা, অথবা এটাকে আরেকটা ভাবেও লেখা যেত, এই এলএনটাকে আরেকভাবে লেখা যেত যে এলএন আই বাই I0 ইকুয়ালস টু মাইনাস কেসিএল, অর সেখান থেকে I ইকুয়ালস টু I0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেসিএল, এটা লেখা যেত। বা এটা একটা হতো, অথবা এখান থেকে লেখা যেতে পারে যে I ইকুয়ালস টু I0 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস এপসিলন সি ইন্টু এল। এইভাবেও আই আর I0টাকে লেখা যেতে পারে। তাহলে এগুলো সবই হচ্ছে কি ডিফারেন্ট ইন্টিগ্রেটেড ফর্ম অফ ল্যাম্বার্ট-বিয়ার্স ল। আচ্ছা, তাহলে এবার এরকম যদি হয় তাহলে এখান থেকে আমরা কি কি প্লট করতে পারি? যদি আমরা এখান থেকে I0 ভার্সেস মানে সরি I ভার্সেস সি প্লট করতে পারি ফর এ ফিক্সড পাথ লেন্থ, বা I ভার্সেস কনসেন্ট্রেশন মানে I ভার্সেস পাথ লেন্থ প্লট করতে পারি ফর আ কনসেন্ট্রেশন, ফর আ সলিউশন অফ আ ফিক্সড কনসেন্ট্রেশন, এই জিনিসগুলো সব প্লট করতে পারি। তাহলে ধরো এই বিভিন্ন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যে যদি আমরা এই I ভার্সেস সি প্লট করি ফর ফিক্সড পাথ লেন্থ এল, তাহলে কেমন হবে? এই রিলেশনটা থেকে I ইকুয়ালস টু I0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেসিএল, তাহলে কেমন হবে? যে যখন আমার মানে এটা 0 ছিল তখন কনসেন্ট্রেশনটা যখন 0 ছিল তখন ইন্টেন্সিটি ছিল I0, তারপরে এইটার সাথে সাথে এটা এরকম এক্সপোনেনশিয়ালি ডিকে করেছে, এরকম হবে। আর যদি এটা করি, এই সেম প্লট যদি করি এরকম ভাবে যে I ভার্সেস এল যদি প্লট করি ফর যখন সি হচ্ছে ফিক্সড, তখন কি হবে? ওই একই রকম, এটা I0 ছিল তারপরে এক্সপোনেনশিয়ালি ডিকে করেছে, এটা হবে। অথবা যদি আমি এ ভার্সেস যদি ওই এ ইকুয়ালস টু এপসিলন সিএল থেকেও যদি এ ভার্সেস এল বা এ ভার্সেস সি যদি প্লট করি, এই এ ভার্সেস কনসেন্ট্রেশন যদি প্লট করি, তাহলে এটা এরকম একটা স্ট্রেট লাইন হবে পাসিং টু দ্য অরিজিন, যার স্লোপ হবে হচ্ছে এপসিলন ইন্টু এল।
এভাবে হবে, এবং যেখানে আমার অবশ্যই এলটা ফিক্সড এটা। এবং এই যে এই 3 নম্বর যে প্লটটা, এটা থেকে কিন্তু ওই ল্যাম্বার্ট বিয়ার্স ল এর ভ্যালিডিটিও মেজার করা যায়। মানে কোনো এক ল্যাম্বার্ট বিয়ার্স ল যদি ধরো তুমি একটা পার্টিকুলার মানে সিস্টেম নিলে বা পার্টিকুলার সলিউশন নিলে, তার বিভিন্ন বিভিন্ন কনসেন্ট্রেশনে অ্যাবজর্বেন্স মেজার করা হলো, করে এ ভার্সেস সি প্লট করা হলো। যদি এরকম লিনিয়ার প্লট পাওয়া যায় পাসিং টু দ্য অরিজিন, সেখান থেকে বলা হয় যে তার মানে এই পার্টিকুলার কেসে এটা ল্যাম্বার্ট বিয়ার্স ল মানে ভ্যালিড, মানে এটা ল্যাম্বার্ট বিয়ার্স ল মেনেছে আর কি। তাহলে অ্যাকর্ডিং টু ল্যাম্বার্ট বিয়ার্স ল, এ ভার্সেস সি প্লট is a straight line passing through the origin with slope epsilon into L, and from the slope we can determine the molar extinction coefficient as epsilonটা হবে হচ্ছে slope by L, এইভাবে পাওয়া যায়। ঠিক আছে এটা। আচ্ছা, তাহলে এটা হলো। আচ্ছা, এবার আরো কতগুলো এ সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। আরো কতগুলো মানে টার্মিনোলজিস গুলো একটু জেনে নেওয়া যাক, তাহলে সুবিধা হবে। ঠিক আছে? তাহলে মানে আরো বেশ কিছু কথাবার্তা আছে, সেগুলো একটু বলে নেওয়া যাক। মানে ল্যাম্বার্ট বিয়ার্স লটা তো হলো, কিন্তু এই রিলেটেড আরো কিছু কথাবার্তা আছে, সেগুলো একটু বলে নিলে কি পরের জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, অ্যাবজর্বেন্স নিয়ে তো কিছু কথাবার্তা হলো, যদি আরেকটু বলতে হবে। এবার নেক্সট দেখা যাক, অ্যাবজর্বেন্স বোঝার আগেও যেটা বোঝা উচিত সেটা হচ্ছে ট্রান্সমিটেন্স। ট্রান্সমিটেন্সটা কি? এটাকে টি দিয়ে দেখানো হয়, দাঁড়াও এটা বোঝা যাচ্ছে তো? এটা সি, কিন্তু এটা ট্রান্সমিটেন্স, এটাকে টি দিয়ে দেখানো হয়, এই বলা হয়। আচ্ছা, ট্রান্সমিটেন্সটা কি? এটা কি? ট্রান্সমিটেন্সটাকে ডিফাইন করা হয় এইভাবে: intensity of transmitted light by the intensity of incident light, the ratio of the intensity of transmitted light and the incident light। এটা তাহলে এটা হচ্ছে intensity of the transmitted light by intensity of the incident light। এটা ঠিক আছে এটা। আচ্ছা, এবার শুধু এইটা না, এটাকে অনেক সময় পার্সেন্টেজ বা পার্সেন্ট ট্রান্সমিটেন্স এইভাবে বেশি মেজার করা হয়। পার্সেন্ট ট্রান্সমিটেন্স সেটা কি? সেটা হচ্ছে এই পার্সেন্টেজ টি, যেটা বেসিক্যালি ওই আই বাই আই জিরো ইন্টু 100, এটা হলেই হবে এটা। এবং এই পার্সেন্ট ট্রান্সমিটেন্সটা মানে সরি ট্রান্সমিটেন্সটা আর কি সবসময়ই, এই ট্রান্সমিটেন্সটা সবসময় 0 থেকে 1 এর মধ্যে হয়। বা পার্সেন্ট ট্রান্সমিটেন্স যদি বলি, মানে এই যে পার্সেন্ট ট্রান্সমিটেন্স এইটা, এটা সবসময় 0 থেকে 100-র মধ্যে হবে সবসময়। এবং পার্সেন্ট ট্রান্সমিটেন্স যদি 0 হয়, তার মানে এটা কমপ্লিটলি অ্যাবজর্বড,
কমপ্লিটলি মানে অ্যাবজর্বড আর কি, বা কমপ্লিটলি অ্যাবজর্ব এটাকে বলা হয় কমপ্লিটলি ওপ্যাক, মানে পুরোটাই করেছে, মানে ভীষণই ঘন, মানে পুরোটাই অ্যাবজর্ব করে নিয়েছে, তাহলে এটাকে লেখা হয় কমপ্লিটলি ওপ্যাক সলিউশন এইটা। আর যদি পার্সেন্টেজ ট্রান্সমিটেন্স যদি 100% হয় তাহলে এটাকে বলা হয় কমপ্লিটলি ট্রান্সপারেন্ট। কমপ্লিটলি ট্রান্সপারেন্ট সলিউশন এইটা। আচ্ছা, এবং অবশ্যই এটা দেখা যাচ্ছে যেহেতু রেশিও অফ দুটো টু ইন্টেন্সিটি, তার মানে এটা ইউনিটলেস একটা নাম্বার, তাহলে ট্রান্সমিটেন্স is an unitless quantity, এটা 1 নম্বর। আচ্ছা 2 নম্বর হচ্ছে ধরো আমার ওই আবার ওই টিউবটা আমি আঁকছি, এইভাবে ছিল তো। আচ্ছা, এবার এইখান থেকে ধরো আমার I0 ইন্টেন্সিটি লাইট যাচ্ছে আর এখান থেকে I ইন্টেন্সিটি লাইট বেরোচ্ছে। আচ্ছা, এবার এইখানে আমি আর একটা উইথ কনসিডার করছি, এইটা এইটা। এইবার এখান থেকে আমি বলছি যে এখানে T1 পরিমাণ ট্রান্সমিট হয়েছে আর এখানে হচ্ছে T2 ট্রান্সমিট হয়েছে। মানে এখানে আর কি, এখানে যে লাইটটা গেছে মানে এই I0 গেল, I0 থেকে কিছুটা এখানে মানে অ্যাবজর্ব হলো, হয়ে যে ট্রান্সমিটটা হচ্ছে সেটা T1 T1 ট্রান্সমিটেন্সের লাইট, আর এখানে আবার T2 ট্রান্সমিটেন্সের লাইট, এইভাবে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি বলতে পারি, এখানে আমি T1টাকে বলতে পারি আমার তোমার হচ্ছে মানে ও আচ্ছা, আর এইখানটাতে আমি ইন্টেন্সিটি বলছি I1, আর এখান থেকে আমি ইন্টেন্সিটি বলছি I2। মানে ইন্টেন্সিটিও তো চেঞ্জ হতে হতে গেছে, যেটাকে আমরা বলছিলাম না I প্লাস ডিআই, যেখানে ডিআইটা অবশ্যই নেগেটিভ হবে, তাহলে ওই মানে আই এর থেকে তো আলাদা, তাহলে আমি সেটা এখানে এটার ক্ষেত্রে বলছি I1 আর এটার ক্ষেত্রে বলছি I2 এটা যদি হয় তাহলে T1টা এখানে কি হবে, এখানে T1টা হবে I1 বাই I0, আর T2টা কি হবে, T2টা হবে হচ্ছে I2 বাই I1, তাই তো। T2টা হবে I2 বাই I1 আর T1টা হবে I1 বাই I0, এইভাবে। তাহলে এখানে আমার ওভারঅল ট্রান্সমিটেন্স টিটা কি হওয়া উচিত, দেখো তো টিটা তো আমার হওয়া উচিত I বাই I0, তাই না? না, ওভারঅল ট্রান্সমিটেন্স টিটা আমার হওয়া উচিত I বাই I0। দাঁড়াও আমি এটা একটু করছি, সরি এইটা I2 নয়, এইটা হচ্ছে I2, এটা I2 না, এটা পুরোটা I1, এইটা হচ্ছে এটা I1, আচ্ছা এইটা যেটা I2 বলছি এটাই তো I2, এইটা। তাহলে আমার ওভারঅল ট্রান্সমিটেন্সটা কি হওয়া উচিত, সেটা হবে হচ্ছে I2 বাই I0, I2 বাই I0, সেটা আসলোটা কি করে, সেটা হচ্ছে I1 বাই I0 ইন্টু I2 বাই I1 করে, তাহলে দেখো তো এটা আসছে I2 বাই I0। তার মানে কি, তার মানে ওভারঅল ট্রান্সমিটেন্সটা কিন্তু হচ্ছে T1 ইন্টু T2। তার মানে ট্রান্সমিটেন্স বেসিক্যালি মানে ধরো তোমার কাছে একটা সলিউশন আছে, সেই সলিউশনের তুমি মানে সলিউশনটাকে মানে মানে কিছু কিছু ভাগে ভেঙে ফেললে, মানে একটা ওভারঅল সলিউশন আছে সেটাকে তুমি কিছু কিছু অ্যামাউন্টে ভেঙে ফেললে, এবং যে ওভারঅল সলিউশনটা ছিল তার যে ট্রান্সমিটেন্স, তার ট্রান্সমিটেন্সটা কিন্তু ট্রান্সমিটেন্স এবং ওই যে একটু কিছু কিছু ভাগে ভাগে ভেঙে ফেললে প্রত্যেকের ট্রান্সমিটেন্স কিন্তু একই থাকবে। মানে আমি বলতে চাইছি ট্রান্সমিটেন্স হচ্ছে মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল এবং এটা একটা ইন্টেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, তাহলে তাহলে ট্রান্সমিটেন্স অফ দ্য
I2 কাজটা বুঝতে পারলাম না ঠিক। আচ্ছা, এইখানটাতে এই যে দেখো, মানে এটা আমি বলতে চাইছি যে আমি এটা বলতে চাইছি যে এর মানে I0 দিয়ে হলো, তারপরে এটা যতটা ট্রান্সমিট করলো I1 ট্রান্সমিট করলো, I1। আচ্ছা, আচ্ছা, তারপরে এখানে ধরো এখানে আবার আল্টিমেটলি এটা I2 হয়ে বেরোলো, আর এখানে এই হ্যাঁ, I2 হয়ে বেরোলো, আর এইখানটা তো এই I1 আবার এখানে কিছুটা আর কি অ্যাবজর্ব করলো, করে এখান থেকে এই যে I2 হয়ে টু ইন্টেন্সিটি I2 ইন্টেন্সিটি লাইট বেরোচ্ছে। এবার বুঝতে পেরেছো? কিন্তু ম্যাম ওখানে তো I2টা কিছুটা অ্যাবজর্ব হবে। ওই I1 যেখানটা ওই যে মাঝের যে ওই উইথটা নিয়েছেন ওর পরে তো I2 হচ্ছে, এবার ওই যখন লেন্থটা পুরোটা ক্রস করে যখন লাস্টে বেরোবে তখনও তো I2 থেকে কিছুটা কমবে, যেমন ওটা I0 থেকে I1 হলো। এইটা এটা ঠিকই। এটা যদি T1টা হচ্ছে I1 বাই I0, আর T2টা হচ্ছে I2 বেরোচ্ছে I2 বাই I1, তাহলে Tটা হওয়া উচিত যদি মানে আমি যদি দাঁড়াও, এটা আমি কিছু একটা হচ্ছে, এটা দেখতে হবে আমাকে। বাট ঠিক আছে, এইটা যদি আমি এইটাই বলি, মানে I2টাই বেরোচ্ছে, এটা যদি অবশ্যই এটাতে একই আছে, মানে যদি আমি বলি যে I2র ফ্রিকোয়েন্সি বেরোচ্ছে, আর এটাকে যদি আমি অন্য কিছু করি, মানে I1 প্রাইম বা কিছু করি, তাতেই বা কি হবে? ওভারঅল ট্রান্সমিটেন্স হচ্ছে I2 বাই I0। আচ্ছা, এই জায়গাটা আমি একটু দেখে বলবো, এটা আমি বুঝতে পারছি ঠিক করছি, বাট কিছু একটা এখানে ছোট গন্ডগোল হচ্ছে। মানে আসল কথা যেটা, যে ট্রান্সমিটেন্স হচ্ছে মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল, যেটা মানে যেটা এরকমভাবেই আসে, মানে টোটাল ট্রান্সমিটেন্স অফ এ সলিউশন যদি বার করতে হয়, তাহলেই মানে ছোট ছোট পার্টের ট্রান্সমিটেন্সের মাল্টিপ্লিকেশন হবে। তো সেটা আমি আমি একটু দেখে বলছি, এই জায়গাটা আমি কিছু একটা ছোট গন্ডগোল হচ্ছে, যেটা আমি দেখে এই ক্লাসের পরই বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, বাকি সব বুঝতে ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ ম্যাম। হুম। আচ্ছা, হ্যাঁ ম্যাম। তাহলে এই ট্রান্সমিটেন্স অফ দ্য রেজাল্টিং সলিউশন তাহলে যেটা হওয়া উচিত, T ইকুয়ালস টু T1, T2, এইভাবে Tn, এটা হয়, ঠিক আছে? এইটা এটা। মানে বেসিক্যালি তোমার ওই যেটাকে আমরা বলি π/I/Ti, এইভাবে দেখানো হয় না, সেটা। আচ্ছা, তাহলে এই হচ্ছে অল অ্যাবাউট ট্রান্সমিটেন্স। আচ্ছা, এরপরে নেক্সট যেটা আর একটু কথা বলি, সেটা হচ্ছে অ্যাবজর্বেন্স অর অপটিক্যাল ডেন্সিটি। অ্যাবজর্বেন্স অর অপটিক্যাল ডেন্সিটি, এইটা। আচ্ছা, এই অ্যাবজর্বেন্স অর অপটিক্যাল ডেন্সিটি, এটাকে কেমনভাবে বলা হলো, যে লগ টু দ্য বেস 10 I0 বাই I, এটা। তার মানে এটা বেসিক্যালি লগ টু দ্য বেস 10 ইন্টেন্সিটি of the incident light by
intensity of ট্রান্সমিটেড লাইন, এইটা। এবার যেহেতু আমরা এবার এটা ট্রান্সমিটের সাথে কিভাবে রিলেটেড, যে অ্যাজ উই নো টি ইকুয়ালস টু আই বাই আই জিরো, তাহলে সেক্ষেত্রে অ্যাবজর্বেন্সটা হবে মাইনাস লগ টু দ্য বেস টি, মানে এটা আই বাই আই জিরো করে দিলে এটা মাইনাস চলে আসবে, তাহলে অ্যাবজর্বেন্সটা এইভাবে ট্রান্সমিটেন্সের সাথে রিলেটেড। আচ্ছা, এবার ইন টার্মস অফ পার্সেন্টেজ অ্যাবজর্বেন্স এটা কিভাবে রিলেটেড হবে? ইন টার্মস অফ পার্সেন্ট অ্যাবজর্বেন্স কি হবে? পার্সেন্ট অ্যাবজর্বেন্স হচ্ছে আই বাই আই জিরো ইন্টু 100 ছিল, ইন্টু 100%, তাহলে সেটা এরকমভাবে লিখতে পারি, মানে এইটা, অথবা এখান থেকে এরকমভাবে লিখতে পারি যে ওই আই জিরো বাই আই সেটা হচ্ছে ওই 100 বাই পার্সেন্টেজ অফ টি, মানে এখানে আর এই পার্সেন্টেজটা লেখার দরকার নেই, 100 লিখেছি মানে এটা পার্সেন্ট বাই টি। তাহলে অর এখান থেকে এ ইকুয়ালস টু লগ টু দ্য বেস 10 আই জিরো বাই আই, সেটা হবে হচ্ছে লগ টু দ্য বেস 10 100 বাই পার্সেন্টেজ টি, এটা লিখতে পারি। তাহলে সেখান থেকে ওই এ ইকুয়ালস টু, এটা কি, এটা লগ 10 টু দ্য বেস 10 100 মাইনাস লগ পার্সেন্টেজ টি, এবার লগ 100 মানে 2 হবে, তো তাহলে 2 মাইনাস লগ পার্সেন্টেজ টি, এটা খুব ইম্পর্টেন্ট রিলেশন, ঠিক আছে এটা। আচ্ছা, অ্যাবজর্বেন্সটাও দেখা যাচ্ছে যেটাতে লগারিদমিক কোয়ান্টিটি, তাহলে সেটাও ইউনিটলেস নাম্বার, তাহলে অ্যাবজর্বেন্স is a ইউনিটলেস কোয়ান্টিটি, এইটা। আর এইটা একটা, আর একটা হচ্ছে অ্যাবজর্বেন্স ইজ অ্যান এক্সটেন্সিভ প্রপার্টি, অ্যাবজর্বেন্স ইজ অ্যান extensive property or additively separable, or additively separable। এবং এই অ্যাবজর্বেন্সটা মানে একটা সলিউশনের জন্য অ্যাবজর্বেন্স হয় হচ্ছে গিয়ে A1 প্লাস A2, মানে ধরো একটা মিক্সচার আছে, মানে বিভিন্ন সলিউশনের একটা মিক্সচার আছে, বিভিন্ন রকম সলিউশনের একটা মিক্সচার আছে, তাহলে সেই মিক্সচারটা টোটাল অ্যাবজর্বেন্স এটা হবে হচ্ছে প্রত্যেকটা সলিউশনের অ্যাবজর্বেন্সের যোগফল। তাহলে A1 প্লাস A2 প্লাস A3 ডট 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 করে যদি ওই n নাম্বার অফ সলিউশনের মিক্সচার থাকে, তাহলে এটা বেসিক্যালি সাম ওভার আই এ আই, যেখানে আইটা হচ্ছে 1 to n, এটা হয়। মানে এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে, যদি ট্রান্সমিটেন্সের সাথে পার্সেন্টেজ ট্রান্সমিটেন্সের সাথে যেহেতু এর একটা লগারিদমিক রিলেশন আছে, হ্যাঁ, তো তাহলে তো এখান থেকে, বা এমনি ট্রান্সমিটেন্সের সাথেও যদি লগারিদমিক রিলেশন আছে, তাহলে ট্রান্সমিটেন্সও যদি মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হয়, তাহলে অ্যাবজর্বেন্সটা অ্যাডিটিভলি সেপারেবল হতে বাধ্য, ঠিক আছে, তাহলে এইটা। আচ্ছা, আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়ান্টিটি যেটা একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে মোলার এক্সটিনশন কোফিশিয়েন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে এইটা একটু বলে বুঝে নেওয়া যাক। মোলার এক্সটিনশন কোফিশিয়েন্ট, এইটা, এটা মানে ভীষণ ইম্পর্টেন্ট আর কি। তাহলে সেটা কি, যেটা হচ্ছে মানে আমরা দেখলাম যে A ইকুয়ালস টু এপসিলন সিএল, তাহলে এপসিলন ইকুয়ালস টু হবে হচ্ছে A বাই সি ইন্টু এল, এইটা। এবার এ তো ইউনিটলেস, তাহলে ইউনিট, তাহলে তার মানে তাহলে বাট সি ইন্টু সি আর এল এর একটা ইউনিট আছে, তার মানে এই এপসিলন হ্যাজ আ ইউনিট, সেই ইউনিটটা কি,
সেটা হচ্ছে তোমার 1 বাই মোল পার লিটার ইন্টু ধরো মিটার বা সেন্টিমিটার, যা বলবে, ধরো আমি এখানে মিটার না সেন্টিমিটারে বলি, মোল পার লিটার ইন্টু সেমি, মানে জেনারেলি সেন্টিমিটারে বলা হয়, মানে লিটারেও বলতে পারো, কোনো অসুবিধা নেই। কেন সেন্টিমিটারে বলা হয়, কারণ ওই আর কি, মানে যেহেতু এই মানে এগুলো যেহেতু এই ফ্রিকোয়েন্সি এগুলোর সাথে রিলেটেড, জেনারেলি ফ্রিকোয়েন্সি সবসময় সেন্টিমিটার ইনভার্সে দেখানো হয়। এবার সেই জন্য যদি এপসিলনটাও সেন্টিমিটারে থাকে তাহলে সেক্ষেত্রে ইউনিট কনভার্সনে সুবিধা হয়, আর সব ইজিলি ব্যাপারটা হয় আর কি, আর কিছুই না। মিটারেও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা হবে, তাহলে মোল পার লিটার ইন্টু সেন্টিমিটার, তার মানে এটা বেসিক্যালি মোল ইনভার্স লিটার সেন্টিমিটার ইনভার্স, এপসিলনের ইউনিটটা। ঠিক আছে? আচ্ছা, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এপসিলন ইজ অ্যান ইনটেনসিভ প্রপার্টি। মানে তোমার ধরো একটা সলিউশন আছে, সে সলিউশনের জন্য যে এপসিলন হবে, তুমি যদি সলিউশনটাকে যতগুলো ভাগেই ভেঙে দাও না কেন, প্রত্যেকটা ভাগের জন্য এপসিলন সেম হবে। মানে এপসিলন কখনো ভাগ হয়ে যাবে না, মানে কতটা সলিউশন আছে, মানে সলিউশনের পরিমাণের ওপর কোনো রকম ভাবে মানে ডিপেন্ড করবে না আর কি। হ্যাঁ, তুমি যত ভাগেই ভেঙে দাও কেন, ওই প্রত্যেকটা পার্টেরই এপসিলন একই থাকবে। তাহলে এপসিলন ইজ অ্যান ইনটেনসিভ প্রপার্টি। আচ্ছা, তাহলে এপসিলন কিসের ওপর ডিপেন্ড করে? মোলার এক্সটেনশন কোফিসিয়েন্ট depends on the nature of the solution বা nature of the color absorbing species. এটার ওপর ডিপেন্ড করে। 2 নম্বর হচ্ছে টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে। আর 3 নম্বর হচ্ছে এটা ওয়েভলেন্থ of the incident রেডিয়েশন বা ইনসিডেন্ট লাইটের ওপরে ডিপেন্ড করে। এই 3টে জিনিসের ওপর এই এপসিলনটা ডিপেন্ড করে। কিভাবে কিভাবে এটা ডিপেন্ড করছে, মানে ধরো আমাদের তো ধরো এনার্জি লেভেল আছে, মানে যেটা আমি বলছিলাম যে এনার্জি লেভেল আছে। এবার এনার্জি লেভেলের ব্যাপারটা কি, ওটা তো মানে এটা হচ্ছে, তোমরা হয়তো কোয়ান্টাম পড়ে এসেছো, সেখানে আমরা দেখেছি না, দেয়ার ইজ অলওয়েজ আনসার্টেনিটি প্রিন্সিপাল, মানে অলওয়েজ একটা আনসার্টেনিটি, মানে এনার্জিগুলো কিন্তু একটা ফিক্সড লাইন হয় না, মানে এখানে সবসময় একটা এরকম উইথ থাকে। মানে প্রত্যেকটা এনার্জি লেভেল যেগুলো বা এনার্জি স্টেট যদি বলি, সেগুলো কোনো একটা ফিক্সড একটা লাইন নয়, মানে সেটার একটা উইথ আছে। প্রথম কথা হচ্ছে এইটা, কারণ অলওয়েজ দেয়ার ইজ আনসার্টেনিটি আছে এইটা। আচ্ছা, এবার ধরো কোন একটা লেভেল থেকে কোন একটা লেভেলে লাইট অ্যাবজর্ব হচ্ছে এইখানে। এবার এটা যদি আমার এপসিলন এন হয় এর এনার্জি, এটা যদি এপসিলন এম হয়, তাহলে এই এপসিলন এন মাইনাস এপসিলন এম দ্যাট হ্যাজ টু বি এইচ নিউ, এইটার সাথে সমান হতে হবে। দ্যাট হ্যাজ টু বি এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা, এটার সাথে সমান হতে হবে। যেখান থেকে বোঝা যাচ্ছে যে এই ল্যামডাটাকে কি হতে হবে, এই ডেল্টা এপসিলন বাই এইচ সি। মানে এই ওয়েভলেন্থের লাইট যদি তুমি পাঠাও তাহলেই এই ট্রানজিশনটা হবে, মানে যে কোনো লাইট পাঠালেই কিন্তু এই ট্রানজিশনটা হবে না। সোজা ভাষায় হচ্ছে, আমি যে দুটো এনার্জি লেভেলের মধ্যে এনার্জি মানে আমি ট্রানজিশনটা করতে চাইছি, সেই দুটো এনার্জি লেভেলের এনার্জি গ্যাপ কতটা, সেইটার উপর বেস করেই কিন্তু পাঠাতে হবে। এবার কথা হচ্ছে, আমি জানবোটা কি করে এনার্জি গ্যাপ কতটা, আমি তো সেটাই করতে চাইছি। তার মানে সেই জন্য একটা রেঞ্জ অফ লাইট পাঠাতে হবে, কোনো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে বা কোনো একটা পার্টিকুলার ওয়েভলেন্থে দেখা যাবে যে ওই ট্রানজিশনটা হচ্ছে, সেই ওয়েভলেন্থে এবার ট্রানজিশনটা হচ্ছে, আচ্ছা ভালো কথা। আচ্ছা, এবার তারও আবার একটা রেঞ্জ থাকবে যেখানে দেখা যাবে কোনো একটা পার্টিকুলার ওয়েভলেন্থে সেই ট্রানজিশনটা ম্যাক্সিমাম হচ্ছে। এবার ট্রানজিশনটা ম্যাক্সিমাম হচ্ছে, তুমি বলছোটা কি করে, কথাটা কেমন আনসাইন্টিফিক লাগছে না? ট্রানজিশনটা ম্যাক্সিমাম হচ্ছে, তুমি সেটা বুঝবেটা কি করে? মানে তার অ্যাবজর্বেন্সটা ম্যাক্সিমাম দিচ্ছে, তুমি তো অ্যাবজর্বেন্সটা মাপতে পারো। তাহলে অ্যাবজর্বেন্সটা ম্যাক্সিমাম দিচ্ছে, তুমি তো অ্যাবজর্বেন্স মাপবে কি করে? তুমি স্পেকট্রোফটোমিটার, তোমার এক্সপেরিমেন্টালি অ্যাবজর্বেন্সটা মাপতে পারি। তাহলে কোন একটা পার্টিকুলার ওয়েভলেন্থে, মানে দেখো কি হলো ব্যাপারটা হচ্ছে, যে আমার কাছে দুটো এনার্জি লেভেল আছে, আমি সেই দুটো এনার্জি লেভেলের মধ্যে ট্রানজিশনটা ঘটাতে চাই। আচ্ছা, এবার আমি তো যে কোনো লাইট পাঠালেই, মানে আমি আইআর ফ্রিকোয়েন্সি লাইট পাঠালাম আর মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি লাইট পাঠালাম, তাতেই তো আমার ট্রানজিশনটা হবে না।
যে কোনো ফ্রিকোয়েন্সি লাইট পাঠালে ট্রানজিশন হবে না, আমাকে মানে একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি লাইট পাঠাতে হবে, মানে যে ফ্রিকোয়েন্সি লাইটের মধ্যে অবশ্যই ওই যে ওই দুটো এনার্জি লেভেল যাদের মধ্যে আমি ট্রানজিশনটা ঘটাতে চাইছি তাদের যে এনার্জি গ্যাপ সেইটা যেন ম্যাচ করে। এবার সেটা তো আমি জানি না, আমি তো বলতে পারছি না না যে আমি যে দুটো এনার্জি লেভেলের মধ্যে ট্রানজিশনটা ঘটাতে চাইছি তাদের এনার্জি গ্যাপ কতটা, আমি তো বলতে পারছি না। তাহলে আমাকে একটা ওই ইউভি ভিজিবল রেঞ্জে ধরো 200 থেকে 400 200 থেকে 800 ন্যানোমিটারের পুরো রেঞ্জের পাঠাতে হবে লাইট। আমি লাইট পাঠাচ্ছি, আমি দেখবো হঠাৎ করে অ্যাবজর্বেন্স আসতে শুরু করছে। প্রথমে অ্যাবজর্বেন্স 0,0,0,0 আছে, হঠাৎ করে একটা রেঞ্জে অ্যাবজর্বেন্স আসতে শুরু করছে। তার মানে এইটা হচ্ছে কি আমার ওই রেঞ্জ অফ লাইটটা শুরু হয়েছে, মানে ওই রিজিয়নটা শুরু হয়েছে যে রেঞ্জের লাইট পাঠালে এই পার্টিকুলার দুটো এনার্জি লেভেলের ক্ষেত্রে ট্রানজিশনটা হওয়া সম্ভব। এরকম কিছু একটা রেঞ্জ অফ লাইট থাকলো, ধরো একটা মানে 10টা বা 12টা বা 15টা তুমি একটা ডেটা পেলে যার মধ্যে একটা পার্টিকুলার ওয়েভলেন্থ বা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি এবং তার করসপন্ডিং ওয়েভলেন্থ দেখা যাবে, যার জন্য কিন্তু অ্যাবজর্বেন্সটা ম্যাক্সিমাম হলো। ঠিক আছে, এই অ্যাবজর্বেন্স যেখানে ম্যাক্সিমাম হলো সেখানে এপসিলনটা ম্যাক্সিমাম হলো, মানে যার অ্যাবজর্বেন্স যত বেশি তার এপসিলন তত বেশি হবে। এবং এই এপসিলন দিয়েই আমরা বুঝতে পারবো যে আমরা পিক করি না ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে, যে নিশ্চয়ই তোমরা বইটইতে দেখেছো যে আমরা যে একটা ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি যখনই আঁকা হয় একটা পিক থাকে প্রত্যেকটা মানে ট্রানজিশনের, ওই পিকের যে ম্যাক্সিমাম ভ্যালুটা সে তার জন্য এপসিলন কিন্তু ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, কোন একটা পিক বড় কোন একটা পিক একটু ছোট এরকম ভাবে যে হয় সেটা ডিপেন্ড করে কিন্তু এপসিলনের ওপর, এপসিলন ডিপেন্ড করে অ্যাবজর্বেন্সের ওপর। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ব্যাপার। তাহলে ওই যে পার্টিকুলার ওয়েভলেন্থ যেখানে ম্যাক্সিমাম অ্যাবজর্পশনটা হচ্ছে সেটাকে বলা হয় ল্যামডা ম্যাক্স, ম্যাক্সিমাম ওয়েভলেন্থ বা ওটাকে ল্যামডা ম্যাক্স বলে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ব্যাপার। তাহলে এটা হলো, তাহলে এইবার এখান থেকে যদি আমরা ওই এই এপসিলন অর এ ভার্সেস ল্যামডা প্লট করি, এটা কেমন দেখতে হয় বলো তো? এই যে যেটা বললাম এইরকম দেখতে হয় এটা, এবং এই যে এইটা যেটা এটাকে বলে ল্যামডা ম্যাক্স, যেখানে অবশ্যই সি অ্যান্ড এল আর ফিক্সড। এইটা ঠিক আছে, তাহলে এ পার্টিকুলার lambda at which a or epsilon is maximum is called lambda max। তাহলে ল্যামডা ম্যাক্সটা এবার কিসের উপর ডিপেন্ড করবে? এটা বিভিন্ন মলিকুলের ক্ষেত্রে বিভিন্ন হবে, কারণ যখনই আমার সিস্টেম চেঞ্জ হবে তখনই তার এনার্জি লেভেলগুলো চেঞ্জ হবে, তখন দুটো এনার্জি লেভেলের মধ্যে গ্যাপ চেঞ্জ হবে, তখন ল্যামডা ম্যাক্স ভ্যারি করবে। ঠিক আছে, যেমন হচ্ছে ওই যে আমরা হচ্ছে মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সলিউশন নিতে পারো আর পটাশিয়াম ডাইক্রোমেটের সলিউশন নিতে পারো, দুটোর কিন্তু ল্যামডা ম্যাক্স মানে সেই দুটোর যে কোনো উদাহরণ বলতে পারি, সবারই ল্যামডা ম্যাক্স আলাদা আলাদা হবে। বেনজিন তার ল্যামডা ম্যাক্স আলাদা, বা তুমি নাইট্রোবেনজিন তার ল্যামডা ম্যাক্স আলাদা, টলুইন তার ল্যামডা ম্যাক্স আলাদা, ইন্ডোল তার ল্যামডা ম্যাক্স আলাদা। প্রত্যেকের মানে যখনই সিস্টেম চেঞ্জ হবে তার সেরকম ভাবে তার সব এনার্জি লেভেলের গ্যাপ চেঞ্জ হবে, সেইভাবে ওই ডেল্টা ইটার বিভিন্ন বিভিন্ন রকম ভাবে দাবি করবে এবং সেইভাবে সবকিছু চেঞ্জ হবে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো তো? তাহলে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মানে এ দেখবে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে, মানে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি যখন আঁকি এরকম এরকম ধরো থাকে, একটা এরকম হলো, তারপরে একটা এরকম হলো, একটা এরকম হলো, আবার একটা এরকম হলো, এইরকম এরকম হয় স্পেকট্রোস্কোপিতে। এদিকটা ধরো আমি নিউ প্লট করতে পারি, ধরো এদিকটা ল্যামডা প্লট করছি আর এদিকটা ওই যে এই এপসিলন, মানে এটাকে অনেক কিছু বলে, এটাকে এ বলে অর আই বলে অর এপসিলন বলে, এরকম প্লট করছি, মানে এটাকে অনেক কিছু বলে, অথবা থিওরিটিক্যালি আমরা অনেক সময় অসিলেটর স্ট্রেংথ বলি। এগুলো প্রত্যেকটা যে অসিলেটর স্ট্রেংথ, এপসিলন, ইন্টেন্সিটি, এগুলো প্রত্যেকটা রিলেটেড, প্রত্যেকে প্রপোর্শনাল এটা হয়। তাহলে এই যে এইটার পিকটা বেশি, এটা তো প্রথমত এইটা হচ্ছে গিয়ে ল্যামডা ম্যাক্স, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে।
এটা হচ্ছে ল্যামডা ম্যাক্স। আর এই বাকিগুলোর ক্ষেত্রে ল্যামডাটা বেশি হলেও কিন্তু এটা ল্যামডা ম্যাক্স না। যেখানে যে ল্যামডাতে ইনটেনসিটি অ্যাবসর্বেন্স বা অসিলেটর স্ট্রেন বা মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্টটা ম্যাক্সিমাম, সেটা হচ্ছে ল্যামডা ম্যাক্স। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে কম হাইট, এটা আবার একটু বেশি হাইট, এটা একদম কম হাইট। কেন? কারণ এদের এই যে করসপন্ডিং যে তোমার এপসিলন বা অসিলেটর স্ট্রেন সেগুলো কম, সেই জন্য এদের অ্যাবসর্বেন্স কম। এইভাবে হয়। ঠিক আছে? এরকম ইলেকট্রন স্পেকট্রোস্কোপিতে এরকম দেখতে হয়। এবার এই প্রত্যেকটা ট্রানজিশন কি টাইপ অফ ট্রানজিশন, সেগুলো আবার আলাদা আলোচ্য বিষয় আর কি। সেসবে আমরা সব দেখবো আর কি, এই ক্লাসগুলোতেই সব দেখবো। ঠিক আছে? এইটা আচ্ছা, এবার ল্যাম্বার্ট বিয়ার্স ল প্রায় হয়ে এসেছে। হ্যাঁ, আর দুটো তিনটে কথা একটু বলে দিই। তাহলে এবার হচ্ছে প্রথমত ভেরিফিকেশন অফ ল্যাম্বার্ট বিয়ার্স ল। এইটা মানে সেক্ষেত্রে ধরো আমার ওই একটা সলিউশন আছে, তার বিভিন্ন বিভিন্ন কনসেন্ট্রেশনে তার অ্যাবজর্বেন্সটা মেজার করতে হবে। ধরো C1 A1 C2 A2 এইভাবে বিভিন্ন বিভিন্ন কনসেন্ট্রেশনে তার অ্যাবজর্বেন্স মেজার করে এরকমভাবে মানে এটা করা হলো। করার পরে এবার ধরো আমি A ভার্সেস C প্লট করছি এইভাবে। A ভার্সেস C প্লট করব ফর L ফিক্সড রেখে A ভার্সেস C প্লট করব। যদি এরকম একটা পাওয়া যায়, মানে ধরো মানে এর বিভিন্ন কনসেন্ট্রেশনে অ্যাবজর্বেন্স এটা মানে এরকম আর কি, বিভিন্ন কনসেন্ট্রেশনে আলাদা আলাদা সব অ্যাবজর্বেন্স বের করে সেই অ্যাবজর্বেন্সটাকে প্লট করা হলো। যদি এরকম লিনিয়ার প্লট পাই, যেটা একটু আগে বললাম আর কি, তারপরে তার স্লোপ বের করব, স্লোপটা হচ্ছে এপসিলন এল। যদি এরকম লিনিয়ার প্লট পাই, তার মানে এটা বোঝা যাচ্ছে যে ল্যাম্বার্ট বিয়ার্স ল আর কি এটা মেনে চলেছে। তাহলে if A versus C plot is a straight line passing through the origin, then we say that Lambert-Beer's law is valid। এটা এবং এই কার্ভটাকে বলা হয়, দিস ইজ কল্ড ক্যালিব্রেশন কার্ভ। এটাকে ক্যালিব্রেশন কার্ভ বলে। এবং এই ক্যালিব্রেশন কার্ভ দিয়ে আরো কি সুবিধা হয় দেখো, মানে ধরো তুমি এরকম কোনো একটা পার্টিকুলার সলিউশনের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন কনসেন্ট্রেশনে অ্যাবজর্বেন্স মাপছো, করে কোনো একটা কনসেন্ট্রেশন আমরা জানি না, মানে কোনো একটা আর কি আননোন কনসেন্ট্রেশন যেটা জানি না, যার অ্যাবজর্বেন্সটা হয়তো জানি, অ্যাবজর্বেন্স ধরো A প্রাইম, মানে কোনো একটা এরকম বিভিন্ন বিভিন্ন কনসেন্ট্রেশন পাঠাতে কোনো একটা মানে ওই সলিউশনেরই কিছু একটা অ্যামাউন্ট পাঠালে যার কনসেন্ট্রেশনটা না জেনে, তাহলে তার তুমি মানে প্রথমে ক্যালিব্রেট করে নিয়ে দেখে নিলাম যে হ্যাঁ এটা একদম প্রপার ল্যাম্বার্ট বিয়ার্স ল মানে করছে, ভ্যালিড হচ্ছে। এরপরে একটা আননোন কনসেন্ট্রেশনের সলিউশন পাঠালাম, করে তার অ্যাবজর্বেন্সটা মাপলাম, করে এবার যেখানে দেখবো যে ধরো এইটা হচ্ছে গিয়ে আমার সেই আননোন কনসেন্ট্রেশন, এই মানে সরি এইটা হচ্ছে আমার সেই আননোন অ্যাবজর্বেন্স, তাহলে এর যে কনসেন্ট্রেশনটা হবে এইটা হচ্ছে গিয়ে আমার সি আননোন, আর এইটা হচ্ছে আমার সেই এ প্রাইম। এইভাবে পাওয়া যেতে পারে। তাহলে ক্যালিব্রেশন কার্ভ থেকে আমরা যদি কোনো আননোন কনসেন্ট্রেশন বার করতে চাই, সেটাও পাওয়া যেতে পারে। তাহলে দুটো জিনিস হতে পারে ক্যালিব্রেশন কার্ভ থেকে। একটা হচ্ছে এপসিলনটা মাপা যেতে পারে, যে মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্ট, যেটা আগেও বলেছি, molar extinction coefficient epsilon can be determined from the slope of A versus C
plot that is epsilon equals to slope by L, এইটা একটা হতে পারে, এইটা একটা কাজ হতে পারে। আর একটা হচ্ছে কি ওই আননোন কনসেন্ট্রেশনের মানে আননোন কনসেন্ট্রেশনের সলিউশনের কনসেন্ট্রেশনটা মেজার করা যেতে পারে, যে ফ্রম দ্য ক্যালিব্রেশন কার্ভ we can determine the concentration of the solution for which we have made the calibration curve. ঠিক আছে, মানে যে সলিউশনটার জন্য ক্যালিব্রেশন কার্ভটা আমরা বানিয়েছি, মানে যে মানে ক্যালিব্রেশন কার্ভটা এঁকেছি, তার জন্যই যদি কোনো একটা পার্টিকুলার সলিউশন, যে কোনো একটা পার্টিকুলার কনসেন্ট্রেশন যেটা আমরা জানি না, তার অ্যাবজর্বেন্সটা বের করে নিয়ে সেই কনসেন্ট্রেশনটা জেনে নিতে পারি। ঠিক আছে এইটা। আচ্ছা, আর একটা হচ্ছে ছোট ব্যাপার, সেটা হচ্ছে ভ্যালিডিটি নিয়ে একটু কথাবার্তা বলতে হবে। ভ্যালিডিটি অফ ল্যাম্বার্ট বিয়ার্স ল, সেটা কি, মানে ল্যাম্বার্টস ল ইজ অলওয়েজ ভ্যালিড, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। ল্যাম্বার্টস ল সেটা সবসময় ভ্যালিড, কিন্তু বিয়ার্স ল সেটা শুধুমাত্র মানে ডাইলিউট আর ভেরি ডাইলিউট কনসেন্ট্রেশনের সলিউশনের ক্ষেত্রেই ভ্যালিড। মানে তুমি যে কোনো যে সলিউশনকে যত বেশি ডাইলিউট বা আইডিয়ালি ডাইলিউট যদি বানানো যায়, তার ক্ষেত্রে বিয়ার্স ল কত ভালো কাজ করে। ঠিক আছে, তাহলে এক নম্বর হচ্ছে ল্যাম্বার্টস ল ইজ অলওয়েজ ভ্যালিড, আর এটা হচ্ছে ল্যাম্বার্ট ল্যাম্বার্টস ল ইজ অলওয়েজ ভ্যালিড, আর বিয়ার্স ল is valid only when the solution is sufficiently dilute and there is no special kind of interaction. মানে ওই যে বললাম, আইডিয়াল আর আইডিয়ালি ডাইলিউট সলিউশন যদি হয়, তাহলে কোনো ওই ইন্টারমলিকুলার ইন্টারাকশনটা থাকা যাবে না, সেটা তো থাকবেই না আর কি, তার জন্য। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইবার কতগুলো জিনিস আমরা একটুখানি জেনে নেবো, আবারও সেই টার্মিনোলজিসই আর কি। মানে এরকম যেমন অ্যাবজর্বিং প্রসেস সম্পর্কে যেমন অনেকটা বোঝা হলো আর কি, এক্সপেরিমেন্টালি বোঝা হলো, এই যা বললাম এগুলো কিন্তু সব এক্সপেরিমেন্টালি বেশি ভ্যালিড। আর মানে এক্সপেরিমেন্টালি বেশি ভ্যালিড মানে আমি বলতে চাইছি যে এক্সপেরিমেন্টালি যদি মেজার করতে চাই, তাহলে কিভাবে মেজার করা উচিত, কি কোয়ান্টিটি আমরা মেজার করি এক্সপেরিমেন্টালি, সেই জিনিসগুলো নিয়ে কথা হলো। আচ্ছা, এবার ফ্রম থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ বা ফ্রম মলিকুলার পয়েন্ট অফ ভিউ একটু ভালো করে বুঝে নেওয়া যায়। ঠিক আছে, এই পুরো জিনিসটাকে তাহলে অ্যাবজর্বিং প্রসেস বাট ফ্রম মলিকুলার পয়েন্ট অফ ভিউ, সেটা একটু বুঝবো। এবং সেটা বুঝতে গিয়ে আমাদের আবার ওই কতগুলো জিনিস বলতে হবে, যে ইলেকট্রনিক স্টেট কি, ইলেকট্রনিক লেভেল কি, হ্যাঁ, এই সব কথাগুলো একটুখানি বলবো। এবার ইলেকট্রনিক যখন স্টেট, সেইগুলো আবার কত রকমের ইলেকট্রনিক স্টেট হতে পারে, সেই সব নিয়ে কথাবার্তা বলবো। হোয়াট অ্যাবাউট দ্য পোটেনশিয়াল এনার্জি সারফেস, মানে এগুলো সব থিওরিটিক্যাল ব্যাপার। থিওরিটিক্যালি বা ফ্রম মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে একটু এই জিনিসগুলো বোঝা যায়। তাহলে নেক্সট হচ্ছে absorbing processes from molecular point of view, এইটা একটুখানি দেখা যাক। আচ্ছা, এটা কি,
এটা বুঝতে গেলে প্রথমেই আচ্ছা ধরো আমাদের একটু পোটেনশিয়াল এনার্জি সারফেসটা দেখা যাক। আচ্ছা পোটেনশিয়াল এনার্জি সারফেস কি? এটা হচ্ছে বেসিক্যালি একটা এনার্জি ডায়াগ্রাম, মানে পোটেনশিয়াল এনার্জি সারফেস হচ্ছে একটা ইলেকট্রনিক এনার্জি ভার্সেস একটা রিয়াকশন কোঅর্ডিনেট ডায়াগ্রাম আমরা বলতে পারি। আচ্ছা এবার রিয়াকশন কোঅর্ডিনেটটা কি হবে? সেটা যদি একটা ডাইঅ্যাটমিক মলিকুল হয় তাহলে আমি জানি তার একটাই ডিগ্রিজ অফ, মানে একটাই রিয়াকশন কোঅর্ডিনেট হতে পারে, যেটা হচ্ছে ওই বন্ড লেন্থ। কিন্তু যদি একটা পলিঅ্যাটমিক মলিকুল হয় তাহলে তার তো অনেক রকম ডিগ্রিজ অফ ফ্রিডম আছে। দেয়ার আর মানে লট অফ বন্ড লেন্থ, বন্ড অ্যাঙ্গেল, ডাইহেড্রাল অ্যাঙ্গেল, অনেক কিছু হতে পারে। সেই জন্য ইন জেনারেল যদি বলি তাহলে একটা রিয়াকশন কোঅর্ডিনেট, তাহলে একটা ইলেকট্রনিক এনার্জি ভার্সেস রিয়াকশন কোঅর্ডিনেট এক ডায়াগ্রাম, একটা প্রোফাইল ডায়াগ্রাম, মানে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম বলতে পারি, যেখানে আমি হচ্ছে কোনো একটা পার্টিকুলার মানে মানে পোটেনশিয়াল এনার্জি সারফেস হচ্ছে বেসিক্যালি একটা 3n ডাইমেনশনাল সারফেস হয়। মানে যদি তোমার একটা মলিকুল যার টোটাল 3n নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, তাহলে 3n টা রিয়াকশন কোঅর্ডিনেট হতে পারে। আমি তো জানি না কোন মানে কোনটা হচ্ছে, যে কোনো কিছু রিয়াকশন কোঅর্ডিনেট হতে পারে। সেজন্য পোটেনশিয়াল এনার্জি সারফেস হচ্ছে একটা 3n ডাইমেনশনাল ব্যাপার, যেটা অবশ্যই আমরা খাতায় কলমে আঁকতে পারি না। কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে কোনো একটা পার্টিকুলার রিয়াকশন কোঅর্ডিনেটকে টার্গেট করতে পারি। যে ধরো এই বন্ড লেন্থটাকে টার্গেট করলাম, করে আমি দেখি যে এই বন্ড লেন্থটাকে যদি বাড়াতে থাকি বা এই বন্ড অ্যাঙ্গেলটাকে আমি টার্গেট করলাম, এইটাকে যদি চেঞ্জ করতে থাকি, তাহলে তার এনার্জির, মলিকুলটার এনার্জির বা ইলেকট্রনিক এনার্জির কি চেঞ্জ হচ্ছে, সেইভাবে আমি একটা এনার্জি প্রোফাইল আঁকতে পারি। ঠিক আছে, এইটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি সারফেস। তাহলে ফার্স্ট যেটা জানা উচিত, একটু জানা উচিত, সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি সারফেস। পোটেনশিয়াল এনার্জি সারফেস এটা কি? এটা হচ্ছে এই হাইপোথেটিক্যাল সারফেস। কেন হাইপোথেটিক্যাল বলছি? কারণ আবার আগেন আমি এতক্ষণ আমি এটা শুরু করার আগেই বললাম যে এতক্ষণ আমরা যা যা পড়ে এসেছি সেটা কিন্তু অনেকটা একটা এক্সপেরিমেন্টালিস্টের চোখে আমরা এটা পড়ে এসেছি, যে এক্সপেরিমেন্টালি কি করে কি মেজার করতে পারি সেইটা পড়ে এসেছি। বাট এবার আমরা থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করছি, সেই জন্য থিওরিটিক্যালি বুঝতে চাইছি, মানেই সেটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল ব্যাপার কিন্তু ভ্যালিড ব্যাপার আর কি। মানে এটাই একটা এক্সপেরিমেন্টাল অবজারভেশনকে সাপোর্ট দেয়। তাহলে a hypothetical surface where electronic energy of the molecule is represented as a function of nuclear geometry, as a function of nuclear geometry। এটা মানে কি? মানে এবার মানে যদি এবার এবার ঠিক আছে, এবার আমি হচ্ছে কি ফর দ্য সিম্পলিসিটির জন্য আমি পুরো ডাইঅ্যাটমিক মলিকুলে চলে আসছি। মানে যদি এটা ডাইঅ্যাটমিক মলিকুল হয় তাহলে শুধু একটা বন্ড লেন্থ হবে, তাহলে তার জন্য পোটেনশিয়াল এনার্জি সারফেসটা কেমন দেখতে হবে? ধরো আমি বলছি তার জন্য পোটেনশিয়াল এনার্জি সারফেসটা এর মানে ধরো মানে কি, মানে এরকমই দেখতে হয় আমরা জানি, কিন্তু আমরা এক্স অ্যাক্সিসে বলছি যে শুধু আমার বন্ড লেন্থ আছে, মানে আমি একটা ডাইঅ্যাটমিক মলিকুলের জন্য শুধু কনসিডার করছি। আর এই ওয়াই অ্যাক্সিসে আমি ইলেকট্রনিক এনার্জি হুইচ ইজ এ ফাংশন অফ দ্যাট বন্ড লেন্থ আর কি। তাহলে বন্ড মানে ধরো তোমার যদি একরকম একটা ডাইঅ্যাটমিক মলিকুল যদি থাকে, তার মানে কি এটা একটা নিউক্লিয়াস আর এটা একটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস 1 এটা নিউক্লিয়াস 2, তার মধ্যে তো বন্ড লেন্থ, এটাকে আমি ভ্যারি করছি। তার মানে কি, তার মানে ইলেকট্রনিক এনার্জি চেঞ্জ হচ্ছে অ্যাজ এ ফাংশন অফ দ্য নিউক্লিয়ার সেপারেশন আর কি, তাই না? নিউক্লিয়ার ডিস্টেন্স বা নিউক্লিয়ার জিওমেট্রি, এই পার্টিকুলার কেসে শুধু সেপারেশন সেইটা। এটা সেই জন্য ইলেকট্রনিক এনার্জি হুইচ ইজ এ ফাংশন অফ আর, এই পার্টিকুলার ডাইঅ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে। তো সেটা যদি করি তাহলে সেটা করলে দেখা যায় যে এরকম একটা দেখতে পোটেনশিয়াল এনার্জি সারফেস হয়, যেখানে এইটা হচ্ছে গিয়ে আমার এইটা মানে এইটা আর কি, এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ আর ইকুইলিব্রিয়াম এইটা, ঠিক আছে? তাহলে এই যে এর ইকুইলিব্রিয়াম এটা, এবার আমি এখানে এই যে এবার আরটাকে এইদিকে ছোট ছিল, তারপরে ইকুইলিব্রিয়ামে আসলো, তারপরে বাড়ানো হচ্ছে করে একটা সময় গিয়ে এটা ব্রেক করে গেল এবং এনার্জিটা চেঞ্জ হচ্ছে না। এটাকে কি বলে? এটা হচ্ছে ডি ইকুইলিব্রিয়াম এইটা।
হ্যাঁ, মানে হচ্ছে মানে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি। তাহলে 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 দাঁড়াও, এখানে শুধু আরেকটা কথা লিখে দিই যে ফর ডাইঅ্যাটমিক মলিকুল, মানে আমি এটা শুধু ডাইঅ্যাটমিক মলিকুল কনসিডার করছি ফর দ্য সিম্পলিসিটি আর কি। তাহলে ফর ডাইঅ্যাটমিক মলিকুল ইট ইজ a real 2D plot. It is a real 2D plot where electronic energy is expressed as a function of intermolecular internuclear separation, which is R. এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেখানে এই ডি ইকুইলিব্রিয়ামটা কি, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি। ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি সেটাকে কিভাবে দেখানো যাবে সেটা দেখো, সেটা কি, সেটা হচ্ছে এই ডিফারেন্সটা। এই ডিফারেন্সটা কি, ইউ ইলেকট্রনিক where r tends to infinity, রাটটা যখন যথেষ্ট বেশি এটা তো আর বাড়ছে, মাইনাস ইউ ইলেকট্রনিক আর r equals to r equilibrium। এটাই তো ডি ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখো, এবার এবার এটা তো একটা, ধরো এটা একটা আমি বলছি এটা একটা ইলেকট্রনিক স্টেট, মানে এটা ইলেকট্রনিক এনার্জিটাকে তো ভ্যারি করেছে, এটা হচ্ছে একটা ইলেকট্রনিক স্টেট। আচ্ছা, এবার আমরা জানি যে ইলেকট্রনিক লেভেলের মধ্যে ভাইব্রেশনাল লেভেল থাকে, তো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে আবার রোটেশনাল লেভেল থাকে। তাহলে এখানে এই যে ইলেকট্রনিক লেভেলের ইলেকট্রনিক স্টেটের একটা তো ভাইব্রেশনাল লেভেল আছে, এবং জানি যে ভাইব্রেশনাল লেভেলের ক্ষেত্রে একটা মিনিমাম এনার্জি থাকে যেটাকে আমরা 0 পয়েন্ট এনার্জি বলি। তাহলে এইটা যদি সেই 0 পয়েন্ট এনার্জি হয় এপসিলন 0, তাহলে আমি যদি এবার এই ডি ইকুইলিব্রিয়ামটা থেকে এপসিলন 0টাকে বাদ দিই, তাহলে আমি যেটা পাবো এটাকে বলা হয় ডি জিরো। এই ডি জিরোটা কিন্তু স্পেকট্রোস্কোপিক ইকুইলিব্রিয়াম ডিসোসিয়েশন এনার্জি, মানে স্পেকট্রোস্কোপিক্যালি এই ডি জিরোটাকেই আমরা পাবো, মানে এক্সপেরিমেন্টালি। কেন, তার কারণ হচ্ছে সিস্টেমটার একটা মিনিমাম পসিবল এনার্জি সবসময় থাকে, যেটা 0 পয়েন্ট এনার্জি, সেটা আছে, সেজন্য সেটা বাদ দিয়ে করা উচিত। তুমি যদি ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি পাও, দেখবে সেটা এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে মিলছে না, তার কারণ হচ্ছে দ্যাট ইজ নট আ 0 পয়েন্ট কারেক্টেড। তো সেটা থেকে যে 0 পয়েন্ট এনার্জিটা বাদ দেবো, বাদ দিলে আমরা মানে 0 পয়েন্ট কারেক্টেড বন্ড ডিসোসিয়েশন এনার্জি পাবো আর কি, ঠিক আছে। তাহলে ডি জিরোটা হচ্ছে 0 পয়েন্ট কারেক্টেড bond dissociation energy or spectroscopic bond dissociation energy, যেটা হচ্ছে বেসিক্যালি ওই ডি ইকুইলিব্রিয়াম মাইনাস এপসিলন 0, এইটা হয় যেখানে এপসিলন 0টা হচ্ছে 0 পয়েন্ট এনার্জি। ঠিক আছে, এই কতগুলো জিনিস এখানে বলার। আচ্ছা, আরেকটা ব্যাপার কি, আরেকটা ব্যাপার দেখো, এই যে ইলেকট্রনিক স্টেট, এটা তো একটা ইলেকট্রনিক স্টেট বলছি, এটা একটা মিনিমা দিয়ে পাস করেছে, এই ইলেকট্রনিক স্টেটটা একটা মিনিমা দিয়ে পাস করেছে। তাহলে এরকম একটা ইলেকট্রনিক স্টেট হতে পারে, ভালো কথা। তাহলে ধরো এরকম একটা ইলেকট্রনিক স্টেট হতে পারে, যেটাই মানে একটু ছোট করে আঁকছি। এরকম একটা ইলেকট্রনিক স্টেট হলো, এইদিকে হচ্ছে আমি ইউ ইলেকট্রনিক আর প্লট করছি, আর এদিকে আমি আর প্লট করছি। এটা হচ্ছে গিয়ে তার ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ, এটা একটা হতে পারে। আর একটা ইলেকট্রনিক স্টেট তো এরকমও হতে পারে, এটা হতে পারে। তাহলে এই যে এরকম হতেই পারে, তুমি মানে কিছুই বলতে পারো না আর কি। মানে এটা যেমন গ্রাউন্ড স্টেট, এটা তার মানে একটা এক্সাইটেড স্টেটও থাকতে পারে, যেটা এরকম হতে পারে, যেটা মিনিমা দিয়েও পাস করতে পারে, আবার এরকমও হতে পারে। তো যদি একটা ইলেকট্রনিক স্টেট যেটা একটা মিনিমা দিয়ে পাস করছে, সেটাকে বলা হয় স্টেবল ইলেকট্রনিক স্টেট।
আর যদি কোনো ইলেকট্রনিক স্টেট যার মিনিমা নেই, মানে যেটা মিনিমা দিয়ে পাস করছে না, যার মিনিমা দেখা যাচ্ছে না, অ্যাটলিস্ট যে রেঞ্জটা আমি প্লট করছি, যে বন্ড লেন্থটা আমি প্লট করছি তার মধ্যে কোনো মিনিমা পাওয়া যাচ্ছে না, তখন সেটাকে বলা হয় আনস্টেবল ইলেকট্রনিক স্টেট। ঠিক আছে, তাহলে অ্যান ইলেকট্রনিক মানে এটা হচ্ছে গিয়ে স্টেবল ইলেকট্রনিক স্টেট, আর এটা হচ্ছে আনস্টেবল ইলেকট্রনিক স্টেট। এটা তাহলে অ্যান ইলেকট্রনিক স্টেট which an electronic state for which the PS passes through minimum is called a stable electronic state. এইটা stable electronic state। আর an electronic state for which there is no minimum is the unstable ইলেকট্রনিক স্টেট। এইটা এটা আচ্ছা, এবার এইটাকে যে এটাকে স্টেবল গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটও বলতে পারো, উপরেরটাকে আনস্টেবল এক্সাইটেড ইলেকট্রনিক স্টেটও এইভাবে বলতে পারি। তাহলে এই একটা জিনিস আমাদের জানাটার খুব দরকার ছিল, এই প্রতিটা জিনিস আমাদের নেক্সট ক্লাসে খুব লাগবে। ঠিক আছে, তার জন্য কিছু ব্যাকগ্রাউন্ড তৈরি করে নেওয়া হচ্ছে আর কি, হ্যাঁ, যেগুলো জানাটাও খুব দরকার। এইটা আচ্ছা, এইবার আরেকটা জিনিস এটা খুবই আমরা মানে ইউজ করে থাকি, যে হোয়াট ইজ ইলেকট্রনিক লেভেল অ্যান্ড হোয়াট ইজ ইলেকট্রনিক স্টেট। এই সবসময় বলতে থাকি না, ইলেকট্রনিক এনার্জি, ইলেকট্রনিক লেভেল, ইলেকট্রনিক অরবাইটাল, ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক স্টেট, এত কিছু বলতে থাকি, কোনটা কি? হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার আর কি, কোনটা কি? ইলেকট্রনিক লেভেল মানে বেসিক্যালি ইলেকট্রনিক অরবাইটাল, মানে যেখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবার যদি আমরা অ্যাটম বলি, মানে যদি মলিকুলের ক্ষেত্রে না বলে যদি অ্যাটমের ক্ষেত্রে বলি, তাহলে একটা 1 ইলেকট্রন ওয়েভ ফাংশন, মানে 1s 2s 2p 1 ইলেকট্রন ওয়েভ ফাংশন, মানে ওয়েভ ফাংশন, একটা ওয়েভ ফাংশন, এটা সিঙ্গেল ওয়েভ ফাংশন, সেটা হচ্ছে একটা ইলেকট্রনিক অরবাইটাল বা ইলেকট্রনিক লেভেল আর কি। ঠিক আছে, মানে ইলেকট্রনিক লেভেল মানে হচ্ছে ইলেকট্রনিক অরবাইটাল। মানে যদি অ্যাটম হয়, অ্যাটমসের ক্ষেত্রে ধরো 1s, তারপরে 2s, তারপরে 2px, তারপরে 2py এটসেট্রা, এগুলো হচ্ছে সব ইলেকট্রনিক লেভেল। ইলেকট্রনিক লেভেল और এটাকে বলা হয় অ্যাটমিক লেভেল। इलेक्ट्रॉनिक लेवल और एटॉमिक लेवल और इलेक्ट्रॉनिक ऑर्बिटल और एटॉमिक অরবাইটাল, এগুলোকে এটা বলা হয়। এইটা আর আর এবার ইলেকট্রনিক কনফিগারেশন কি? এবার এই অ্যাটম ইলেকট্রনিক লেভেলগুলোর মধ্যে যদি আমি ইলেকট্রনগুলোকে পুড়তে থাকি বাই ওবেইং ওই আউটবাউ প্রিন্সিপাল, হুমস রুল, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, এগুলোকে মেনে যদি এই ইলেকট্রনিক লেভেল বা ইলেকট্রনিক অরবাইটালগুলোর মধ্যে যদি ইলেকট্রনকে পুড়তে থাকি, পড়ার পর একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন দেবে। সেই একটা ইলেকট্রনিক কনফিগারেশন একটা ইলেকট্রনিক স্টেট দিচ্ছে। ঠিক আছে, যেমন আমরা বলি না, মানে ধরো আমি যদি এবার ইলেকট্রনিক কনফিগারেশন বলি, ইলেকট্রনিক কনফিগারেশন এটা এটা ধরো আমি সোডিয়ামের ক্ষেত্রে বলছি 1s2 2s2 2p6 3s1, এইটা। তাহলে এটা কি? এটা হচ্ছে এইটা দিস গিভস অ্যান ইলেকট্রনিক
state, which is the ground electronic state of sodium, গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট অফ সোডিয়াম। এইটা ঠিক আছে, এইটা হচ্ছে কি, তাহলে এইটা একটা ইলেকট্রনিক স্টেট, আর মানে আর ওপরটা হচ্ছে মানে ইলেকট্রনিক লেভেল বা ইলেকট্রনিক অরবাইটাল। বোঝা গেল? তাহলে ইলেকট্রনিক লেভেল বা ইলেকট্রনিক স্টেটের মধ্যে ডিফারেন্সটা, এটা হচ্ছে অ্যাটমের জন্য। এবার মলিকুলের ক্ষেত্রে কি হবে? মলিকুলার ক্ষেত্রে কি হবে? মলিকুলার ক্ষেত্রে মলিকুলার অরবাইটাল হবে, সেটা হবে আমার ইলেকট্রনিক লেভেল। মলিকুলার অরবাইটাল যেমন কি, যেমন হচ্ছে সিগমা 1s, সিগমা 1s স্টার, সিগমা 2s, সিগমা 2s স্টার। সিগমা 1s কি করে তৈরি হয়েছে? দুটো অ্যাটমের 1s এর লিনিয়ার কম্বিনেশন প্লাস লিনিয়ার বন্ডিং লিনিয়ার কম্বিনেশন নিয়ে সিগমা 1s হয়েছে, অ্যান্টি বন্ডিং লিনিয়ার কম্বিনেশনে সিগমা 1s স্টার হয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে মলিকুলার ক্ষেত্রে ইলেকট্রনিক লেভেল দিচ্ছে, যেটা মলিকুলার অরবাইটাল বেসিক্যালি। তাহলে সিগমা 2 স্টার, তাহলে সিগমা 2p জেড, সিগমা 2p এক্স, হ্যাঁ সিগমা, সরি সিগমা 2p এক্স কেন হবে, সিগমা 2p জেড, তারপরে পাই 2p এক্স, পাই 2p ওয়াই, তারপরে সিগমা 2p জেড স্টার, পাই 2p এক্স, পাই 2p ওয়াই, তার স্টার এটসেট্রা। এটা তাহলে এগুলো সব হচ্ছে মলিকুলার অরবাইটালস আর ইলেকট্রনিক লেভেল। দিস অল আর molecular orbitals or electronic level for molecules. এটা এটা হবে। আচ্ছা, এবার এইটা নিয়ে যখন ধরো ফর অক্সিজেন যদি বলি, এইটা নিয়ে এটার মধ্যে যখন আমি অক্সিজেন ইলেকট্রনগুলোকে মানে মলিকুলার ইলেকট্রনগুলোকে পুড়তে থাকবো, বিইং অল দোজ প্রিন্সিপাল, তখন আমার ইলেকট্রনিক স্টেট দেবে। তাহলে ফর অক্সিজেন ধরো ইলেকট্রনিক কনফিগারেশন, মানে অবশ্যই গ্রাউন্ড ইলেকট্রনিক কনফিগারেশন, সেটা কি হবে? সিগমা 1s 2, সিগমা 1s স্টার 2, সিগমা 2s 2, সিগমা 2s স্টার 2, তারপরে সিগমা 2pz 2, তারপরে পাই 2px 2, পাই 2py 2, তাহলে 2 আর 2 4 আর 2 6 আর 2 8 আর 2 10 আর 2 12 আর 2 14, না 2 আর 2 4 আর 2 6 আর 2 8 আর 2 10 আর 2 12 আর 2 14 করে পাই 2px স্টার 1, পাই 2py স্টার 1, এটা হবে। তাহলে এইটা হচ্ছে গিয়ে ওর গ্রাউন্ড ইলেকট্রনিক কনফিগারেশন, যেটা একটা ইলেকট্রনিক স্টেট দেবে। তাহলে দিস গিভস ground electronic state for oxygen O2 molecule। ঠিক আছে, তাহলে বোঝা গেল ইলেকট্রনিক লেভেল আর ইলেকট্রনিক স্টেটের মধ্যে ডিফারেন্সটা। ঠিক আছে, বোঝা গেল তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে এইটা। আচ্ছা, এবার এখান থেকে একটু বন্ড অর্ডারটা বলে ফেলি, এটা তোমরা জানো তাও একবার বলে ফেলি। বন্ড অর্ডার কি হবে? বন্ড অর্ডার হচ্ছে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস বা নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য বন্ডিং মলিকুলার অরবাইটাল, এইভাবে লিখি, দাঁড়াও, নাম্বার অফ electrons in the bonding molecular orbital minus number of electrons in antibonding molecular orbital by 2।
এটা জানি। তাহলে এবার যদি বন্ড অর্ডার গ্রেটার দেন 0 হলে দেন দ্য ইলেকট্রনিক স্টেট, মানে যদি বেশি হয় তাহলে মানে বন্ড অর্ডার গ্রেটার দেন 0 হলে মানে নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং মলিকুলার অরবিটালটা তার মানে বেশি, তাহলে সেক্ষেত্রে দেন দ্য ইলেকট্রনিক স্টেট ইজ স্টেবল। আর যদি এটা লেস দ্যান ইকুয়ালস টু 0 হয় তাহলে দেন দ্য ইলেকট্রনিক স্টেট ইজ আনস্টেবল। ঠিক আছে, এইভাবে ব্যাপারটা হবে। আচ্ছা, এটা একটা হলো। আচ্ছা, এবার আচ্ছা, এবার আরো কয়েকটা জিনিস দেখে নেওয়া যাক। তাহলে ধরো H2 মলিকুল আছে, তাহলে এইটা এবার যার এইখানে ধরো এইটা হচ্ছে 1s অ্যাটমিক অরবিটাল, এটা 1s অ্যাটমিক অরবিটাল। এবার এইটা মিলে একটা বন্ডিং এমো তৈরি করেছে, আর এইটা হচ্ছে একটা অ্যান্টি বন্ডিং এমো। তাহলে এটা হচ্ছে ধরো সিগমা 1s, এটা সিগমা 1s স্টার। আচ্ছা, গ্রাউন্ড স্টেটে তো এটা এইভাবে আছে, কোনো অসুবিধা নেই এইটা। তাহলে এর গ্রাউন্ড কনফিগারেশনটা এইটা, গ্রাউন্ড ইলেকট্রনিক কনফিগারেশনটা এইটা, যে সিগমা 1s2 যেটা হচ্ছে গিয়ে এই সিগমা 1s2 আর সিগমা 1s স্টার এইভাবে। আচ্ছা, এবার এক্সাইটেড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশনটা কেমন হবে? একটা ইলেকট্রন এক্সাইটেড হবে, তাহলে সিগমা 1s1 আর সিগমা 1s স্টার 1 এইটা। কিন্তু এটা কিরকম হতে পারে? এটা হতে পারে এইরকম, এটা ধরো সিগমা 1s, এটা সিগমা 1s স্টার, এইটা একটা আছে, এইটা একটা হতে পারে। অর এটাতে এটাও হতে পারে, এটাও হতে পারে। মানে কেউ তো বলে দেয়নি যে প্রথমটাই হবে, দ্বিতীয়টাও তো হতে পারে, বা কেউ তো বলে দেয়নি দ্বিতীয়টাই হবে, প্রথমটাও তো হতে পারে, এটাও হতে পারে। আচ্ছা, এটা যদি হয়, আচ্ছা এই প্রত্যেকটা লেভেলে, মানে প্রত্যেকটা ইলেকট্রনিক লেভেলে আর কি তোমার মানে এর স্পিনটা কত, প্রত্যেকটি ইলেকট্রনিক লেভেলে যদি স্পিনটাকে আমি বলি এমএস, যেখানে এমএস আইটা হচ্ছে মানে ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার অফ ith ইলেকট্রন, যেটা অবশ্যই ওই প্লাস মাইনাস হাফ হতে পারে। যেমন এটার ক্ষেত্রে এইটা হচ্ছে গিয়ে প্লাস হাফ, আর এইটার হচ্ছে মাইনাস হাফ, বা এটা দুটোর ক্ষেত্রেই প্লাস হাফ আর কি, এটা হতে পারে এইটা। সেটা যদি হয় তাহলে এর যে টোটাল স্পিন যেটা এমএস, সেটাকে বলা হয় যে সাম ওভার আই এমএস আই। ঠিক আছে, এরকম ভাবে হয়, যেখানে এইটাকে বলা হয় যে টোটাল বা রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার, এটা হয়। ঠিক আছে, আচ্ছা, এবার যদি ইফ এই এমএসটা যদি 0 হয়, এটার মানে এর টোটাল স্পিনটা 0 হবে। মানে এটা খানিকটা উল্টো ভাবে দেখো, মানে যেমন আমরা বলি না অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আর ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, যদি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 0 হয় তাহলে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বারের একটাই ভ্যালু থাকবে, সেটা হচ্ছে 0। ঠিক আছে, তারপর যদি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যদি 1 হয় তাহলে এমএল এর তিনটা ভ্যালু থাকবে, স্টার্টিং ফ্রম +1 টু মানে -1 টু +1 উইথ ইউনিট ইন্টারভ্যাল।
সেটা বলি না, মানে এখানে ওই রকম একটা ব্যাপার, মানে এখানে উল্টোভাবে ভাবো, যদি এমএসটা 0 হয় তাহলে তার স্পিনটা 0 হবে। এবার যদি এমএসটা যদি 1 হয়, শুধু 1 হতে পারে না, এটা +1 0 -1 হবে, সেক্ষেত্রে এই পার্টিকুলার কেসে এসটা 1 হবে, স্পিন 1। ঠিক আছে? আচ্ছা, তারপরে এমএসটা যদি +2 হয়, যেটা হতে পারে না, +2 মানেই ওটা +2 থেকে -2 ইউনিট ইন্টারভ্যাল আছে, +1 0 -1 -2, তাহলে এই পার্টিকুলার কেসে এসটা অবশ্যই 2 হবে, এটা হবে অ্যান্ড সো অন, এটা হবে আর কি। ঠিক আছে? এইটা। তারপর ধরো মানে মানে এবার ধরো এমএসটা যদি +½ আর -½ হয়, তাহলে এসটা ½ হবে। মানে এমএস যা হবে, মানে এস বা রাদার উল্টোভাবে বলতে পারো, এস যা হবে এমএস হবে +s টু -s উইথ ইউনিট ইন্টারভ্যাল, এটা হবে। তাহলে সেজন্য এস যদি ½ হয় তাহলে এমএস +½ -½ হবে, বা এমএস যদি +½ বা মাইনাস, এবার এমএসটা আবার কি, এমএসটা আবার হচ্ছে এইটা, এইটা। ঠিক আছে? মানে যদি একটা ইলেকট্রন থাকতো, একটা ইলেকট্রন যদি থাকতো, তাহলে আমার কি হতো, তাহলে আইদার +½ অথবা -½ হতো, তখন আমার এমএসটা সেইভাবে চেঞ্জ হতো, তখন আবার এসটা ½ হতো। ঠিক আছে? মানে একটা ইলেকট্রন যদি থাকতো, ঠিক আছে, এইভাবে আর কি সেটা হবে। এইবার এই এসটা যখনই বেরিয়ে গেল, তখন বের করা হচ্ছে 2s+1, এটাকে বলে স্পিন মাল্টিপ্লিসিটি, স্পিন মাল্টিপ্লিসিটি এইটা। এইবার এই 2s+1, ইফ 2s+1 যদি 0 হয়, সরি 0 তো হবে না, 1 হয়, এসটা যদি 0 হয়, মানে 2s+1 যদি 1 হয়, তাহলে সেটাকে বলা হবে সিংলেট, সিংলেট স্টেট। 2s+1 যদি 2 হয়, তাহলে সেটাকে বলা হবে ডাবলেট। 2s+1 যদি 3 হয়, তাহলে সেটাকে বলা হয় ট্রিপলেট অ্যান্ড সো অন, এইটা। ঠিক আছে? এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার তাহলে আসলে আজকে অনেকটা সময় লেগে যাচ্ছে। ঠিক আছে, আজকে আর বেশি বলবো না, আর একটুখানি বলে ছেড়ে দেবো। হ্যাঁ, তারপরে আবার পরের দিন এখান থেকেই কন্টিনিউ করব। ঠিক আছে? এইটা হবে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে গ্রাউন্ড স্টেট অফ, আজকে অনেকটা সময় লেগে গেল, অনেক কিছু বলতে হচ্ছে তো। তাহলে গ্রাউন্ড স্টেট অফ হাইড্রোজেন H2 মলিকুল, সেটা কি ছিল? সেটা হচ্ছে সিগমা 1s স্টার আর সিগমা 1s, এটা এরকম ছিল। এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে এমএসটা কি হচ্ছে, এটার ক্ষেত্রে এমএসটা হচ্ছে +½ প্লাস অফ -½ যেটা হচ্ছে 0, তার মানে এমএস যদি 0 হয় তাহলে এসটা 0, তাহলে 2s+1টা হচ্ছে গিয়ে 1, হুইচ ইজ আ সিংলেট, এইটা হচ্ছে। আচ্ছা, আর এক্সাইটেড স্টেট অফ H2 মলিকুল কি হলো? এটা কি হলো? এটা তো অনেক কিছু হতে পারে। এটা একটা হচ্ছে সিগমা 1s, সিগমা 1s স্টার, এইটা, এটা এরকম ভাবে আছে, এইটা এইভাবে আছে। আচ্ছা, এটার ক্ষেত্রে এমএসটা কি হচ্ছে, এটার ক্ষেত্রে এমএসটা +½ প্লাস -½ 0 হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এসটা 0 হয়ে যাচ্ছে, এটা একটা হচ্ছে। হ্যাঁ, এইটা। আচ্ছা, এটা একটা হচ্ছে। এবার এটা যদি হয় তাহলে এটার ক্ষেত্রে কি হবে, 2s+1টা 1 হচ্ছে, যেটা হচ্ছে সিংলেট, এটা একটা হতে পারে। তাহলে সিংলেট এক্সাইটেড স্টেট হলো এইটা। অথবা এটা তো এরকমও হতে পারে, সিগমা 1s, সিগমা 1s স্টার, সেটা এইভাবে থাকতে পারে। আচ্ছা, এটা যদি হয় তাহলে এটার কি, তাহলে এটার এমএসটা +½ +½ তার মানে 1, তার মানে এসটা হচ্ছে গিয়ে 1, তার মানে 2s+1টা কিন্তু 3, তার মানে এটা হচ্ছে ট্রিপলেট, এটা। আচ্ছা, এবার এটা ট্রিপলেটটা হচ্ছেটা কি করে, এটা ট্রিপলেটটা এটা কিভাবে হয়, এইটা বেসিক্যালি হতে পারে আইদার এটা হতে পারে, অর এটা দুটোই তো আপ স্পিনে ডাউন স্পিনে থাকতে পারে, দুটোই তো ডাউন স্পিনে থাকতে পারে।
সিগমা 1s স্টার, সিগমা 1s দুটোই তো ডাউন স্পিনে থাকতে পারে, কেউ তো বলেনি যে দুটোই আপ স্পিনে থাকবে। এটা একটা হতে পারে, আর একটা হতে পারে, আর একটা হতে পারে, এটা একটা হতে পারে, আর একটা হতে পারে এইটা, এইটা আপ স্পিন, এইটা ডাউন স্পিন, প্লাস এইটা আপ স্পিন, এইটা ডাউন স্পিন। মানে এই যে এই একটা আপ স্পিন একটা ডাউন স্পিন আর একটা মানে এবার 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 দেখো এটাও তো এটা একটা আপ স্পিন ডাউন স্পিন, এটা আপ স্পিন একটা হলো, এটা যেমন হলো তেমন আর একটা তো এটাও হতে পারে, করে সেই দুটো লিনিয়ার কম্বিনেশন 1/√2, এটাও একটা ট্রিপলেট স্টেট দেবে। তাহলে এইটার জন্য এমএসটা 1 দিচ্ছে, একটার জন্য +1 দেবে, দেখো এটার জন্য প্লাস আপ +1, এটার মাইনাস আপ -1, আর এটার জন্য কিন্তু এমএসটা 0 দেবে, করে এই তিনটে ভ্যালু থাকবে, এমএসটা +1 0 -1, এইটা হচ্ছে কি এমএসটা 0 দেবে, এইটা এমএসটা +1 দিল, এইটা এমএসটা -1 দেবে, আর এইটায় এমএসটা 0 দেবে। এইভাবে কিন্তু ট্রিপলেটের তিনটে ডিজেনারেট কনফিগারেশন থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এবার এখানে আরো অনেক কিছু বলার আছে, কেন ট্রিপলেট স্টেটটা স্টেবল হয়, ক্লোজ শেল ওপেন শেল, হ্যাঁ, তারপর হচ্ছে এখান থেকে একটু সিলেকশন রুল, হ্যাঁ, তারপরে সিলেকশন রুল বলতে গেলে আরো কিছু টুকটাক কথাবার্তা, আরো বেশ কিছুটা, বেশ 15-20 মিনিট 25 মিনিট মতো এখনো বলার আছে। আজকে একটু বেশি ক্লাস হয়ে গেছে, এতক্ষণ ক্লাস তো স্যার জেনারেলি এখন নিতে বারণ করার মাথায় ঢোকে না। ঠিক আছে, তো আজকে আমি আর এগোচ্ছি না, পরের দিন থেকে ওইখান থেকেই আবার কন্টিনিউ করবো। ঠিক আছে, বলো, কারোর কোনো অসুবিধা থাকলে বলো।